আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আমি আবারও চলে এসেছি আরেকটি লাইভ সেশনে এবং আজকে আমাদের এই লাইভ সেশনটি হবে একটি স্পেশাল লাইভ সেশন। আপনারা সবাই জানেন এক্সিস মেডিকেল স্কুল কিন্তু এই করোনাকালীন সময়েও আমাদের মেডিকেল শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছে 2000-এরও বেশি ভিডিওস, যেখানে আমরা পেয়েছি আমাদের দেশের সেরা লিজেন্ডারি প্রফেসরদের ক্লাস। তার পাশাপাশি কিন্তু থেমে নেই ক্লিনিক্যাল সেশন এবং ক্যারিয়ার সেশনও। তো আজকে আমরা আমাদের একটি স্পেশাল ক্যারিয়ার সেশনে চলে এসেছি, যেটা আগে কখনোই এক্সিস মেডিকেল স্কুল প্ল্যাটফর্মে বা অন্য কোথাও হয়তো বা হয়নি, এবং সেই সেশনটি হচ্ছে অ্যাবাউট ক্যারিয়ার ইন জার্মানি। আমাদের সবারই এমবিবিএস কমপ্লিট করার পরে একটি টার্গেট থাকে যে আমরা অ্যাব্রডে যে কিছু করব। তো সেখানকার জব অপরচুনিটি সম্পর্কে আমরা অনেকেই অনেক কনফিউশনে থাকি, বুঝে উঠতে পারি না যে কিভাবে শুরু করব বা কি কি আমাদের ফিউচারে করতে হবে। তো আজকে সেই কমপ্লিট গাইডলাইন নিয়ে জার্মানি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সবার প্রিয় এবং শ্রদ্ধেয় ডক্টর সুমাইয়া মুস্তফা আপু। আপু কর্মরত আছেন অ্যাজ রেসিডেন্ট ডক্টর ইন জার্মানিতে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আমি খুবই ভালো আছি। আর সবাইকে আসসালামু আলাইকুম। আমি খুবই ধন্যবাদ জ্ঞাপন করছি তোমাদের কাছে যে আজকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আশা করি আজকে আমার প্রেজেন্টেশনটা তোমাদের ভালো লাগবে এবং হেল্পফুল হবে। ইনশাআল্লাহ আপু, আজকে পুরো সেশনটি জুড়ে আপনাদের সাথে হোস্ট হিসেবে আছি আমি মাহিন রহমান সেতু, ভিডিও ক্লাস কোঅর্ডিনেটর অফ এক্সিস মেডিকেল স্কুল। এবং আপনাদের দর্শকদেরকে বলছি, যাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা আপনাদের কোশ্চেনটি কমেন্ট সেকশনে টাইপ করতে পারেন। আমরা ইনশাআল্লাহ উত্তরটি আপুর কাছ থেকে জেনে নিব এবং আপনাদেরকে আমন্ত্রণ জানাবো আমাদের সাথে পুরো সেশনটি দেখার জন্য। আপু, চলে যাব আপনার কাছে। সবার প্রথমে নতুন বছরে আপনার সাথে প্রথম আমাদের দেখা, তো আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি প্রথমেই। আমিও তোমাদেরকে শুধু জার্মানি থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি শীঘ্রই আমরা 2021-এ করোনামুক্ত হবো, এভাবে আর কি, যে 2021 আবার সবকিছু সুন্দরভাবে সবকিছু আগের মতো হয়ে যাবে ইনশাল্লাহ, এটা আশা রাখি। এবং সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমিও শুরু করতে চাচ্ছি। জি আপু, ইনশাআল্লাহ এটা আমরাও আশাবাদী। আপু, তো যেহেতু করোনার কথা চলেই এসেছে, তাহলে আপু আপনার দিনকাল কেমন যাচ্ছে আপু জার্মানিতে, যেহেতু একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আমরা আছি এবং 2020 পার করে 2021-এ চলে এসেছে আপু? হ্যাঁ, আমাদের দিনকাল আসলে আমার লাস্ট ডিসেম্বর মাসটা করোনা ওয়ার্ডেই কেটেছে। তো বেশিরভাগ সময় প্রথম 2 সপ্তাহ, তারপরে তো ছুটি ছিল। তো এই তো ভ্যাকসিন চলে এসেছে আমাদের হাসপাতালেও এবং আগামী সপ্তাহে আমিও ভ্যাকসিনেটেড হব ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে একটা কাউস সিচুয়েশন তো অবশ্যই গিয়েছে, কিন্তু দেখা গেছে যে আমার হাসপাতাল থেকে আমাদের যে প্রফেসর ডক্টর শেলং, আমি প্রায় ওনার ব্যাপারে পোস্ট করে থাকি আমার পেজে, উনিও এই ক্ষেত্রে দেখা গেছে যে একদম লিডিং পজিশনে ছিলেন। এই করোনা সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করতে হবে, কিভাবে রিসার্চের বিষয়গুলো নিয়ে আমাদের সাথে আলোচনা করেছেন এবং আমি এটাও শেয়ার করেছিলাম। তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রথম অবশ্যই কাও সিচুয়েশন ছিল, কিন্তু দেখা গেছে যে ইতালি বা স্পেনের মতো এরকম সিচুয়েশনের মধ্য দিয়ে আমাদের আল্লাহর রহমতে যেতে হয়নি এবং প্রোটেক্টিভ ম্যাটেরিয়াল যথেষ্ট পরিমাণে আল্লাহর রহমতে ছিল। আমাদের ওইরকম অবস্থা আসলে হয়নি, ফেস করতে হয়নি। করোনা ওয়ার্ডে কাজ করতে গিয়ে আমি দেখেছি যে একটা সুন্দর একটা পরিবেশ ছিল, যেটা সুন্দর পরিবেশ বলতে আমি বলবো যে তারা সবসময় দেখা গেছে যে তাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করার জন্য, নর্মাল করার জন্য ওরা ওয়ার্ডে দেখা গেছে যে মিউজিক অন করে দিয়েছে বা ওই ডিপ্রেশনের অবস্থাটা দেয়নি, ওরকম খারাপ লাগা বা মন খারাপ করে কাজ করার মতো। তো ওই ক্ষেত্রে বলতে যে আমরা ওয়েল প্রিপেয়ার্ড ছিলাম। তো সেক্ষেত্রে আমরা আসলে অতটা এফেক্টেড আল্লাহর রহমতে হইনি। আলহামদুলিল্লাহ আপু, এটা আসলে খুবই ভালো খবর আমাদের সবার জন্যই। তো আপু, আপনার মুখ থেকেই আপনার পরিচয়টা জানতে চাইবো, যাতে দর্শকরা আপনার সম্পর্কে প্রপারলি জানতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে আরেকবার। আমি ডাক্তার সুমাইয়া বিনতে মোস্তফা। আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের 37তম ব্যাচের। তো 2008-9 সেশনের। তো আমি 2014 সালে এমবিবিএস পাশ করি। 2015 সালে আমার ইন্টার্নশিপ শেষ হয়। 2015 সালে তারপরে আমার জার্মানিতে পাড়ি দেওয়া। তো এক্ষেত্রে একটু বলতে চাই যে এখানে এসে আমার প্রথমে কিন্তু ওই এটা ছিল না, আমি যে জার্মানিতেই পোস্ট গ্রাজুয়েশন করব ওই এমটা নিয়ে আমি আসলে আসিনি তখন। আসা আমার প্রথমে 3 মাসের জন্য সেনজেন ভিসাতে বা ভিসাতে,
এসে আমি A1 করি। তো A1 করার পরে আমার কাছে মনে হয়েছে যে জিনিসটা নিয়ে আগানো যায়। তখনই রিসার্চ শুরু করা, তখনই আসলে ঝাঁপিয়ে পড়া বলতে গেলে যে এখানে ক্যারিয়ার করার জন্য। তার আগে আমাদের প্ল্যান ছিল আমি এবং আমার হাসব্যান্ড যে এখানে আমার হাসব্যান্ড মাস্টার্স করতেছিলেন। তো প্ল্যান ছিল যে আমরাও ইংলিশ স্পিকিং কান্ট্রিতে মুভ করবো অস্ট্রেলিয়ার দিকে। বাট ল্যাঙ্গুয়েজটাই আমাকে প্রধানত প্রথমে A1 করার পরেই প্রধানত আমি বুঝতে পারি না আমি আসলে আগাতে পারি। তো এই আপাতত আমি আছি যে ড্রেসডেন শহরে স্ট্যাটিসিস ক্লিনিকুম ড্রেসডেন, এটা একটা সরকারি হাসপাতাল। এখানে আমি আছি 3rd ইয়ার রেসিডেন্ট হিসেবে ইন্টারনাল মেডিসিনে। তো টোটাল 5 বছর লাগে আপনার ইন্টারনাল মেডিসিন, বেসিক ইন্টারনাল মেডিসিনটা কমপ্লিট করতে। তারপরে যদি কেউ অন্যদিকে স্পেশালাইজেশন করতে চায় তাহলে যেতে পারে। তো আমি 3rd ইয়ার রেসিডেন্ট হিসেবে আপাতত কর্মরত আছি। আর আগামী ফেব্রুয়ারিতে আমরা ইনশাল্লাহ মিউনিকে মুভ করছি। তো এই ট্রানজিশন পিরিয়ডটা জানুয়ারি মাসটা আমি মোটামুটি একটু আলহামদুলিল্লাহ ফ্রি আছি। তো এই ক্ষেত্রে এই থেকে আমি তখন এক্সেস মেডিকেল স্কুলের সাথে কানেক্টেড হওয়া যে জানুয়ারি মাসে আমি যেহেতু ফ্রি আছি, তখন আমি এই সময়টাকে একটু কাজে লাগাতে চাই একটা গাইডলাইন দেওয়ার জন্য, যাতে যারা চাচ্ছে বাংলাদেশ থেকে জার্মানিতে প্রিপেয়ার করার জন্য, জার্মানিতে পোস্ট গ্রাজুয়েশন করার জন্য যাতে একটা গাইডলাইন পায়। কারণ হচ্ছে এখন আসলে এত বেশি ইনফরমেশন। তো আমি যখন আসছি 2015-তে, যখন আমি সার্চ করছিলাম, পার্থক্য হচ্ছে এখনকার সাথে যে তখন ইনফরমেশন খুব কম ছিল আর এখন অনেক বেশি ইনফরমেশন। তো এই ক্ষেত্রে হয় যে এখন ওভারওয়েলম হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো এই জন্য আমি আজকে চেষ্টা করেছি যে একটু গুছিয়ে অভিজ্ঞতার আলোকে আসলে সবকিছু তুলে ধরার জন্য। আর আমি এখানে আমার জার্মানিতে বাংলাদেশি ডক্টরদের অ্যাসোসিয়েশন যেটা গ্রুপের একজন অ্যাডমিন হিসেবে কর্মরত আছি। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে সবার অভিজ্ঞতার আলোকে একটা আমি সবার থেকে কিছু না কিছু অভিজ্ঞতা ওইভাবে নিয়েই দেখা গেছে আমার স্লাইডটা আজকে প্রেজেন্ট করবো। জি আপু, অনেক ধন্যবাদ আপু। আপনি কথায় কথায় বলে ফেলেন যেহেতু অভিজ্ঞতার কথা, তাহলে আপু আপনার এক্সপিরিয়েন্সটা জানতে চাইবো। মানে এমবিবিএস কমপ্লিট করার পরে আপু বললেন যে আপনার কোনো প্ল্যান ছিল না যে জার্মানিতে আপনি ক্যারিয়ার করবেন, কিন্তু আপনি তারপরেও জার্মানিতে গিয়েছেন। তো আপু সেই জার্নিটা কেমন ছিল, বা যদি কোনো এক্সপিরিয়েন্স আপনি আমাদের সাথে শেয়ার করতে চান আপু। সেই জার্নিটা আসলে হ্যাঁ, সত্যি কথা বলতে আমি এএমসির প্রিপারেশনের বইও রেখে গেছিলাম যে আমি 3 মাস পরে এসে আমি এএমসির জন্য পড়াশোনা শুরু করবো। তো তখন ছিল আমার হাজবেন্ডের লাস্ট থিসিস জমার টাইম। ও হচ্ছে ন্যানো ইলেকট্রনিক্স মাস্টার্স করেছে টিইউ ড্রেসডেন থেকে। তো ওই সময়টা আমার আসা আমার বাবা মার সাথে বেড়াতে 3 মাসের জন্য এসে আমি যখন ও খুব বিজি ছিল তো আমাকে বললো তুমি দেখো A1 ঢুকো, A1টা করো, তোমার কেমন লাগে দেখো, জাস্ট নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। আমি তখন আর শুরু করলাম যে হ্যাঁ দেখি কি অবস্থা, কেমন লাগে নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখি। তখনই আমার আসলে যেটা সত্যি কথা যে এখানে জার্মানিতে ওদের টিচিং সিচুয়েশন, ওদের টিচিং প্রসেস সম্পূর্ণ ডিফারেন্ট। তো তুমি যখন আমরা কেউ এখানে একটু ডিফারেন্ট প্রসেসে আগাই বা আমার আসলে ওদের টিচিং প্রসেসটা বা ওরা যেভাবে শিখিয়েছে ওটাই হয়তো আমাকে বেশি বেশি অনুপ্রাণিত করেছে কিনা আমি আসলে সত্যি কথা বলতে মনে হয় হ্যাঁ ওদের টিচিং প্রসেসটাই বেশি অনুপ্রাণিত করেছে। প্লাস নতুন একটা জিনিস শিখছি, তো আমি আয়ত্ত করতে পারছি, আমি দেখলাম যে আমি আয়ত্ত করতে পারছি, আমার ভালো লাগছে। তো তখনই আমার আসলে পুরো আমার গোল চেঞ্জ করে ফেলি যে যখন আমি A1 পরীক্ষাটা দিই এবং আমি ফুল মার্কস পাই। A1 হচ্ছে তোমার প্রথম লেভেল। তো আমি যখন ফুল মার্কস পাই তখন আমার হচ্ছে মনে হয় যে না আমি কনফিডেন্ট ফিল করছি। এবং আমি তখন কিছু গ্রুপের গ্রুপ ছিল ডক্টরদের, ফরেন ডক্টরদের গ্রুপ, যারা অলরেডি আসছিল এবং বিভিন্ন অন্যান্য দেশের যারা এখানে কাজ করছে তাদের কিছু গ্রুপ ছিল। তো আমি শুরু করি তখন খোঁজ করা যে কিভাবে কি করা যায়, কারণ বাংলাদেশি কেউই তখন কাজ করছিলেন আপুরা, বাট আমার সাথে তখন পরিচয় হয়নি। তো আমি আনফরচুনেটলি কাউকে চিনতাম না। তো সেক্ষেত্রে আমি নিজে অনেক খোঁজ করে অনেকের সাথে পার্সোনাল মেসেজ দিয়ে তারপরে হচ্ছে ডক্টর টেডি কাবেল আছে, উনি ডক্টরস গোয়িং টু জার্মানি গ্রুপের একজন উনি শ্রদ্ধেয় অ্যাডমিন। তো ওনার সাথে আমার দেখা যায় যে A1 লেভেলের ভাঙা ভাঙা জার্মান নিয়েই ওনার সাথে কথা বলা, মেসেজে ইয়ে করা, মেসেজে অনেক ইনকোয়ারি করা, অনেক কোশ্চেন করা। তখন উনি আমাকে বলেন যে অবশ্যই সম্ভব, তোমার A1 এ তুমি কমিউনিকেট করতে পারছো যখন, আমি তোমাকে নিয়ে আশাবাদী, তো তুমি এভাবে আগাও।
তো আমি তখন আসলে ওনার কথা শুনে অনুপ্রাণিত হই এবং ভাবি যে হ্যাঁ, এটা করা সম্ভব। তো আমি তারপরে দেশে চলে যাই। ৩ মাসের পরে আর তুমি কোনোভাবেই আর ওটা এক্সটেন্ড করতে পারবে না। A2 এর ভর্তির অ্যাডমিশন লেটার থাকা সত্ত্বেও তুমি পারবে না। তো দেশে যেতেই হবে ভর্তি ভিসা নিয়ে আসার জন্য। তারপরে আমি দেশে ব্যাক করি। দেশে ব্যাক করার পরে হচ্ছে আমি মাঝখানে সময়তে মেডিকেল হাসপাতালে কিছুদিন ১ মাসের মতো কাজ করি। ২ মাসের মতো কাজ করি। ভিসা প্রসেসিং চলছে তখন। তখন হচ্ছে আমি ভিসার জন্য এপ্লাই করি, যে ল্যাঙ্গুয়েজ ভিসার জন্য। তখনও কিন্তু আমাদের দেশে ল্যাঙ্গুয়েজ ভিসাটা চালু ছিল। তো আমি পেয়েছিলাম ল্যাঙ্গুয়েজ ভিসা, সত্যি কথা বলতে। 2 থেকে আমি দেখাই যে আমি ফ্রাইবুর্গ ইন্টারন্যাশনাল একাডেমিতে আমি অ্যাডমিশন লেটারটা দেখাই। ওখানে আমি A2 থেকে C1 পর্যন্ত তো আমি এই কোর্সগুলোতে অ্যাডমিশন নেই। তো অ্যাডমিশন লেটার প্লাস সব পেপারস গুলো দেখিয়ে আমি কিন্তু ওই ভিসাটা পেয়েছিলাম, যেটা এখন সিচুয়েশনটা ডিফারেন্ট। আমি এটাতে আসবো আমার যখন ফ্লাইটটা আমি স্টার্ট করব তখন বলবো যে এখন কিন্তু এই ল্যাঙ্গুয়েজ ভিসাটা আমাদের দিচ্ছে না। ইন্ডিয়াতে ডিপেন্ড করে, দেখা যায় যে দিচ্ছে, কিন্তু কেন, তুমি কিভাবে ওটা হচ্ছে তুমি ট্রেডিশনাল ওয়েতে, যে ট্রেডিশনাল যে ওয়েটাতে আপনারা আগাতে পারেন বা তোমরা আগাতে পারো, ওটা নিয়ে আমি কথা বলবো। কিন্তু তখন আমার আল্লাহর মতো ওটা আমার লাকটা ফেভার করেছিল, আমি পেয়েছিলাম। তো ল্যাঙ্গুয়েজ ভিসাতে আমার আশা, সেটা হচ্ছে ফ্রাইবুর্গে, যেখানে ব্ল্যাক ফরেস্ট। তো পূর্ব ওয়েস্টে, এটা ওয়েস্ট পার্ট, এটা আমি এখন আছি ইস্ট পার্টে, আর ওটা হচ্ছে তখন ওয়েস্ট পার্ট ছিল। তো ফ্রাইবুর্গে আমার আশা, ফ্রাইবুর্গ ইন্টারন্যাশনাল একাডেমিতে তখন আমার নতুন আবার জার্নি শুরু মার্চে 2017-তে। মার্চ থেকে শুরু করে 2017-তে আমি A2 তে জয়েন করি। তারপর আমি A2 করি, B1 করি, B2 করি, দেন আমি C1 মেডিসিনে ওদের সাথেই ছিলাম, C1 মেডিসিনের কোর্সটা করি। দেন আমি ফার্স্ট দেই, যেটা হচ্ছে আমি আসবো একটু পরে এলাবোরেট করব। তারপরে হচ্ছে আমি ইভেন্চুয়ালি কেনহিস যেটাকে বলে হচ্ছে তোমার মেডিকেল লাইসেন্সিং এক্সাম, যেটা জুনে হয়েছিল, 2018-তে জুনে কমপ্লিট হয়। তো সব মিলিয়ে আমি 2018 জুনে কমপ্লিট করে, সরি 2017 জুনে, আমি ভুল বলেছি, 2016-তে আমার জার্নিটা শুরু হয়েছিল। সরি, আমি একটা বছর বেশি বলেছি, সরি। 2016-তে মার্চে আমার জার্নি শুরু হয়, 17 জুনে শেষ হয়। মানে 17 জুনে আমি লাইসেন্স পরীক্ষায় করি। তো 17 জুনে শেষ হওয়ার পর আমি তখন আবার আমার হাজবেন্ডের চাকরি হয়ে যায় ড্রেসডেনে, গ্লোবাল ফাউন্ডারিজ একটা কোম্পানিতে। তো তখন আমরা আবার ইস্টে মুভ করি। তো আমার তখন রেসিডেন্ট ডক্টর হিসেবে কাজ শুরু করা হচ্ছে 2017 তোমার অক্টোবর থেকে শুরু করা, অক্টোবর নভেম্বর, হ্যাঁ এরকম আমার কাজ শুরু করা। তো এখন আমি থার্ড ইয়ার রেসিডেন্ট হিসেবে আছি, তো ড্রেসডেনে আছি এখনো পর্যন্ত। তো আমি ফেব্রুয়ারিতে মুভ করছি। এই হচ্ছে জার্নি, একটু লেন্দি ছিল, সরি। অনেক লাগলো না আপু, অনেক ভালো লাগলো আপু আপনার এক্সপিরিয়েন্সটা শুনে। আজকে কিন্তু আমরা আপনার কাছে এক্সপিরিয়েন্স শুনতেই কানেক্ট হয়েছি আপু, এবং আপনার কাছ থেকে অসাধারণ গাইডলাইন নিতে। আমরা এক্সিস মেডিকেল স্কুল গ্রুপ কিন্তু অনেক অনেক বেশি লাকি আপু আপনাকে পেয়ে আজকে আমাদের মাঝে। তো আপনার ধন্যবাদ, অসাধারণ ধন্যবাদ। সেশনটি শুরু করার আগে দর্শকদের জানিয়ে দিচ্ছি যে আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, আপনারা আপনাদের প্রশ্নটি কমেন্ট সেকশনে টাইপ করবেন। তো আপু দেরি না করে চলে যাব আমাদের মূল সেশনে। হ্যাঁ, আপু আপনি হচ্ছে প্রেজেন্টেশনটা যদি কানেক্ট করতেন। স্লাইড শোটা অন করে দিই, দেখা যাচ্ছে মাহিন? জি আপু, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমি শুরু করছি। তো আমার স্লাইডের নাম হচ্ছে ইয়োর জার্নি অ্যাজ এ পিজি ট্রেনিং রেসিডেন্ট ডক্টর ইন জার্মানি। তো আজকে আমি কি কি বিষয় নিয়ে কি আলোকপাত করব, কি কি বিষয় নিয়ে আলোচনা করব, সেগুলো হচ্ছে প্রথমে আমি মাস্ট নোজ, মানে বেসিক কিছু বিষয় যেটা আপনাদের জানতেই হবে। এবং এখানে আমি আলোচনা করব কখন শুরু করা উচিত আপনাদের প্রিপারেশন নেওয়া। তারপরে বেসিক স্টেপস নিয়ে আলোচনা করব, যে কোন কোন স্টেপ ধরে আপনাদের আগাতে হবে। একদমই শর্টকাটে আমি বেসিক স্টেপগুলো এখানে এই স্লাইডে বলবো। তারপর স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং, এখানে আমি হচ্ছে যে এমবিবিএস ডক্টর হিসেবে এবং বাংলাদেশের অর্গানাইজেশনাল লেভেল থেকে একজন বাংলাদেশি ডক্টরকে কি কি স্ট্র্যাটেজি ফলো করলে সে তার প্ল্যানটাকে এক্সিকিউট করতে পারবে, সেটা নিয়ে আলোচনা করব।
কি টার্মিনোলজি এখানে আমি বলবো যে কি কি টার্মস অলরেডি চলে আসবে স্ট্র্যাটেজিতে, এই টার্মস গুলাকে আমি একটু এলাবোরেট করবো। আর অফিসিয়াল ডকুমেন্টস, তারপর কি কি ডকুমেন্ট দরকার হবে সেগুলো নিয়ে আলোচনা করবো। আর তারপরে আসবে ইনস্টিটিউট ফর মেডিকেল ফর ফরেন ডক্টরস, কোন কোন ইনস্টিটিউট আমরা সাজেস্ট করছি, আমাদের যে মেম্বার আছে গ্রুপে তারা যারা করেছে কোন কোন ইনস্টিটিউটে সেগুলো। আর যেসব স্টেট আপনার এখনো আমি বলবো এখনো কিছু কিছু স্টেট এখনো, জার্মানিতে 16টা স্টেট আপনারা জানেন, কোন কোন স্টেট এখন অ্যালাউ করছে এখনো টেম্পোরারি লাইসেন্স নিয়ে কাজ করার, সেগুলো নিয়ে আমি আলোচনা করবো। তো আমি এখন চলে যাই আমার মূল স্লাইডে। তো প্রথমেই মাস্ট নো, তো আমি এখানে বলবো যে বেসিক কি জিনিসটা আলাদা করছে, কোন বেসিক ডিফারেন্স আছে অন্যান্য প্রসেস থেকে, যেমন ইউএসএমএলই, প্লাব গুলো বা এএমসি থেকে কেন আলাদা এই জার্মানির রেসিডেন্সিটা। এ হচ্ছে মেইন আলাদা যেটা করছে সেটা হচ্ছে যে জার্মান ল্যাঙ্গুয়েজ। এখানে আমি বলে রাখি যে পুরো প্রসেসটা, পুরো এই রেসিডেন্সি প্লাস আপনার পরীক্ষা প্লাস আপনার পুরো অফিসিয়াল ব্যাপার, এগুলো সবকিছু কিন্তু হ্যান্ডেল হয় এখানে জার্মানি। তো আমার প্রথমেই জানতে হবে আমি জার্মান ল্যাঙ্গুয়েজ আমাকে রপ্ত করতে হবে প্রথমেই পুরোপুরি, শুধুমাত্র কাগজে কলমে নয়, আমাকে বলতে পারতে হবে, আমাকে অফিসিয়াল লেভেলে গিয়ে করেসপন্ড করতে হবে, আমাকে এটাতে আসলে দক্ষতা অর্জন করতে হবে, এটা আমাকে বেসিক্যালি জানতেই হবে প্রথমে। আর তারপরে আমি বলতে চাই যে আসলে 3বার সুযোগ থাকে একজন ডক্টরের মেডিকেল লাইসেন্স এক্সামে বসার জন্য, 3বার সুযোগ থাকে। তো তারপরে আমি বলবো আইডিয়াল টাইম টু স্টার্ট টেকিং প্রিপারেশন। একজন এমবিবিএস ডক্টরকে আমরা আমাদের এই কোর্সে অনেক অনেক ধকল পার হয়ে গিয়ে কিন্তু পরীক্ষাগুলো পাশ করি, অনেক ওয়ার্ডে শুরু হয়ে যায় কাজ আমাদের 3rd ইয়ার থেকে। তো সেক্ষেত্রে আমি বলবো যদি কারো লক্ষ্য থাকে যে আমি জার্মানিতেই আমি আমার পরবর্তী পিজিটা কন্টিনিউ করব, তো সেক্ষেত্রে তাকে আমি বলতে চাই যে আমার জানা মতে বা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে এবং অন্যান্যদের অভিজ্ঞতা থেকে যে 3rd ইয়ারটা একটা আইডিয়াল টাইম, কারণ তখন তোমার অন্যান্য তুমি শুধুমাত্র আপনার কোর্সেই আপনি কনসেন্ট্রেট করছেন, আপনার ফাইন্যান্সিয়াল দিকে বা এদিকে প্রেশারটা কম। তো এক্ষেত্রে আমি বলতে পারি যে 3rd ইয়ারে আপনি যদি A1টা শুরু করেন তখন আপনি বুঝতে পারবেন, বোঝাটাই আসলে আসল যে আপনি ল্যাঙ্গুয়েজটা কতখানি রপ্ত করতে পারছেন। এই কারণে আমি বলি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ল্যাঙ্গুয়েজটা শুরু করে দেয়া এবং একটা ফিলিংস নিয়ে আসা যে আমি নিজে কতখানি ইন্টারেস্ট পাচ্ছি এবং আমি আসলে এটাতে কনফিডেন্ট কিনা। তো এটা বোঝার জন্য আমি বলি যে 3rd ইয়ার থেকে শুরু করো, তো আস্তে আস্তে দেখা যায় অথবা 5th ইয়ারে ইন্টার্নশিপ শুরুর আগে শুরু করা উচিত, বা ইন্টার্নশিপের সময় আমি শুরু করতে আসলে ডিসকারেজ বলবো ইন্টার্নশিপের আগেই শুরু করে একটা আইডিয়া নিয়ে নেওয়া। তো তারপরে আমি যাচ্ছি পরের স্লাইডে। বেসিক স্টেপ যেটা আমি এখানে সংখ্যা লিখেছি, বেসিক যেটা আমি আগে বলেছিলাম, জার্মান ল্যাঙ্গুয়েজ লেভেল আপনাকে এম থেকে C1 পর্যন্ত করতে হবে। তো প্রত্যেকটা ধাপ পার হওয়ার পরে আপনাকে ফাক্সপ্রাখেনপ্রুফুং যেটা ডয়েচে বলে, জার্মানে বলে, সেখানে থাকে হচ্ছে মেডিকেল টার্মিনোলজি প্লাস পেশেন্ট কমিউনিকেশন টেস্ট। এটা আমি পরবর্তীতে আরো ইলাবোরেট করব। তো তারপরে আসে Berufserlaubnis, মানে টেম্পোরারি ওয়ার্ক পারমিট। এটা অনলি ফর 2 ইয়ার্স। এটা কিছু কিছু স্টেট, সব স্টেট না, কিছু কিছু স্টেট এখানে অ্যালাউ এখনো করছে, টিল নাও করছে, কিন্তু যে কোনো সময় এটা বন্ধ হয়ে যেতে পারে, নো ওয়ান নোজ কখন, বাট করছে এখনো। তারপরে আপনার ফাইনাল মেডিকেল লাইসেন্স এক্সাম দিতে হবে। এটা হচ্ছে বেসিক প্রসেস। তারপরে আমি আগাচ্ছি পরবর্তী স্লাইডে। তো এখানে আমি বলবো স্ট্র্যাটেজি এন্ড প্ল্যানিং। একজন মেডিকেল স্টুডেন্ট বা এমবিবিএস স্টুডেন্টকে কি কি স্ট্র্যাটেজি ফলো করা উচিত এবং প্ল্যান করা উচিত, যাতে সে পরবর্তীতে ইন্টার্নশিপের পরে ওভারওয়েলম না হয়ে যায়, তার মাথায় অলরেডি একটা প্ল্যান থাকে, সে ওইভাবে পরে এক্সিকিউট করতে পারে। সেজন্য আমি প্রথমেই বলতে চাই যে আপনি যখন শুরু করলেন জার্মান ল্যাঙ্গুয়েজটা শেখা, ব্রেনে আপনি 3rd ইয়ারে শুরু করলেন, তো 3rd ইয়ারে যদি শুরু করেন আপনার 5th ইয়ার পর্যন্ত আপনি টাইম নিলেন B1 লেভেলটা করার জন্য, কারণ B1 লেভেলটা হচ্ছে মিনিমাম লেভেল যেটা আপনাকে বাংলাদেশ থেকে করতে হবে এখনকার পার্সপেক্টিভে বলছি। তো আমি সাজেস্ট করব পার্সোনালি গোয়েতে ইনস্টিটিউট। এছাড়া পরবর্তীতে রায়হান আছে, ও কিছু অনলাইন কোর্সের কথা সাজেস্ট করবে প্রশ্নোত্তর পর্বের পরে।
যেটা ওর অভিজ্ঞতা থেকে আসলে। আর তারপরে আমি বলবো যে B1 লেভেল করার পরে আপনার থেকে কি কি স্কিলস আমরা বা এখানে এক্সপেক্ট করা হয়, কি কি স্কিলস, সেটা হচ্ছে আপনাকে কমিউনিকেশনে ফিট হতে হবে, আপনি কমিউনিকেট করতে পারেন জার্মানে, আপনি ইমেল এবং ফোন কলের মাধ্যমে করেসপন্ড করতে পারছেন জার্মানে, এবং উইথ জার্মান অফিসিয়ালস এখানে আপনাকে করেসপন্ড করতে হবে। কোন কোন ক্ষেত্রে করতে হবে সেটাতে আমি আসবো আস্তে আস্তে। তো আপনি ইন্টারভিউ দিতে কনফিডেন্ট এবং আপনি পারবেন ইন্টারভিউ দিতে জার্মানে, ফিজিক্যালিও পারবেন এবং ফোন কলের মাধ্যমে ইন্টারভিউ দিতে পারবেন। আর আপনাকে এই B1 লেভেলের মধ্যেই আমরা বলি যে রিকোয়ার্ড অফিসিয়াল ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো রেডি করে ফেলা। যে অফিসিয়াল ডকুমেন্ট গুলো আমি পরবর্তীতে আরো ইলাবোরেট করব। তো এখানে আমি তুলে ধরার চেষ্টা করছি যে B1 পর্যন্ত আপনাকে আসলে এই মাল্টিটাস্কিং ব্যাপারটা চিন্তা করতে হবে, A1 A2 B1 ল্যাঙ্গুয়েজ ব্যাপারটা, এবং সাথে সাথে অফিসিয়াল ডকুমেন্টস গুলো রেডি করার ব্যাপারটা। এরপরে আমি পরে চলে যাই পরবর্তী স্লাইডে। আচ্ছা, চুজ ইউর স্ট্র্যাটেজি। এখানে আমি বলতে চাই, এটা আসলে বিভিন্ন অভিজ্ঞতার আলোকে আমার এই পার্টটা, যে অনেকগুলো পাথওয়ে আছে। একটা হচ্ছে আপনার ট্রেডিশনাল পাথওয়ে এবং একটা মাস্টার্স, একটা হচ্ছে হসপিটাল পাথওয়ে। ট্রেডিশনাল পাথওয়েটা নিয়ে আমি প্রথমে কথা বলি। আচ্ছা, এখানে হচ্ছে অনেক কনফিউশন ছিল অলরেডি আমার কাছে। আমরা শুনতে পাই যে আপু আমরা তো B1 এর পরে পেপার সব জমা দিয়েছি কিন্তু ভিসা রিজেক্ট হয়েছে কেন? কারণ হচ্ছে ওরা বলেছে আমার ডেফিসিট বেসাইড নামে একটা টার্ম চলে আসে, যে এটা লাগবে, এটা না হলে কিন্তু আপনার এটা ভিসাটা রিজেক্ট হয়ে যায়, ল্যাঙ্গুয়েজ ভিসা। তো এক্ষেত্রে আমি এখানে চেষ্টা করব যে ডেফিসিট বেসাইড এটা কি জিনিস, কেন ডেফিসিট বেসাইড ছাড়া আপনি ভিসা পাচ্ছেন না সেটা বলার। তো তখন আমি ট্রেডিশনাল পাথওয়েতে যেখানে আমি বলতে চাচ্ছি যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে যে আপনি ভিসার আগে, ভিসা যখন আপনি অ্যাপ্লাই করছেন তার আগে কিন্তু আপনাকে ডেফিসিট বেসাইডটা জার্মানি থেকে হাতে নিতে হবে, মানে ডেফিসিট বেসাইডের জন্য অ্যাপ্লাই করতে হবে। প্রসেস এই পার্টটা আমরা ভুলে যাই, সেক্ষেত্রে সেজন্যই আমাদের ভিসাগুলো রিজেক্ট হয়। তো কিভাবে আপনি ডেফিসিট বেসাইডের জন্য অ্যাপ্লাই করবেন? আমাদের এখানে 16টা স্টেট জার্মানিতে। তো রিজিয়নুংসপ্রেসিডিউম বা রিজিওনাল কাউন্সিল থাকে প্রত্যেকটা স্টেটের। তো আপনাকে ফার্স্টে চুজ করতে হবে যে আমি এই স্টেটে যাব। এটা চয়েসটা আপনার এই পর্যন্ত কিন্তু ফ্রি। যখনই আপনি চুজ করে ফেলছেন এবং অ্যাপ্লাই করে ফেলছেন, তারপরে কিন্তু অনেক টাফ হয়ে যায় পরবর্তীতে অফিসিয়ালি স্টেটটা চেঞ্জ করা। সেক্ষেত্রে এখানে আমি বলবো ওয়াইজলি আপনি স্টেটটা চুজ করেন যে এই স্টেটে আপনি অ্যাপ্লাই করবেন। তো ওই স্টেটে আপনাকে অ্যাপ্লাই করতে হলে সরাসরি রিজিওনাল কাউন্সিল বা রিজিয়নুংসপ্রেসিডিউমে অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে আপনি কিভাবে অ্যাপ্লাই করতে পারেন সেই ডকুমেন্টগুলো আমি কিন্তু পরবর্তী স্লাইডগুলো থাকবে, এই ডকুমেন্টগুলো পাঠিয়ে আপনি ফার্স্টে ডেফিসিট বেসাইডের জন্য অ্যাপ্লাই করবেন। পরে আপনার হাতে যখন ডেফিসিট বেসাইডটা আসবে, এটা নিয়ে আপনি তখন এবং অন্যান্য ডকুমেন্ট যেগুলো আমি বলবো সেগুলো নিয়ে আপনাকে জার্মান এম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। এবং ভিসাটা হচ্ছে 17A ভিসা, এবং ওখানে কিন্তু আপনার এই এই এর সাথে সাথে রেজিস্ট্রেশনও দেখাতে হয় যে আপনি ভর্তি হয়েছেন একটা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে, একটা প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে পরবর্তী ধাপগুলোর জন্য B2 C1 এবং প্রিপারেশন কোর্স অফ ফাক্সপ্রাখেনপ্রুফুং, এগুলোর জন্য আপনি অলরেডি ভর্তি। সেই অ্যাডমিশন পেপার গুলো নিয়ে আপনাকে এমবাসি ফেস করতে হবে। এটা হচ্ছে ট্রেডিশনাল পাথওয়ে। তারপর হচ্ছে আসবে মাস্টার্স পাথওয়ে। সেক্ষেত্রে মাস্টার্স পাথওয়েটা আমি বলবো যে এটা অনেকেই আমাদের এখান থেকে কলিগরা দেখা যায় যে এটা চুজ করেছেন, কারণ এক্ষেত্রে আপনার একটু ইজি হয়। যেমন যদিও মাস্টার্সের চান্স পাওয়াটা কঠিন সেটা তো অবশ্যই, কিন্তু আপনার টাইমটা আপনার অনেকটা রিল্যাক্স থাকে, এসে অ্যাপ্লাই করা যায়। তারপরে হচ্ছে আপনার কিছুটা একটু রিল্যাক্স ওয়েতে কাজ করতে পারা যায়। মাস্টার্স এর মধ্যে আপনার আবার 20 ঘন্টা প্রত্যেক সপ্তাহে, এক সপ্তাহে 20 ঘন্টা করে আপনি কাজ ওয়ার্ক পারমিট থাকে। সেক্ষেত্রে কিছুটা ফাইন্যান্সিয়াল ব্যাপার তো চলে আসে, ফাইন্যান্সিয়াল সে ইনকাম করতে পারে। তো এটা হচ্ছে মাস্টার্স পাথওয়ে। এক্ষেত্রে আপনি এভাবে কিন্তু আসতে পারেন। তো আপনার যদি উদ্দেশ্য থাকে যে আপনি ক্লিনিক্যাল লাইনে যাবেন, তখন এসে আপনার এটা ওইভাবে ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো সাথে সাথে করতে হবে।
তো হসপিটেশন যেটা, সেটাও আরেকটা ভালো ওয়ে। সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে হসপিটেশনটা একটা ওয়াইজ ওয়ে, কারণ আপনাকে B1 এর পরে আপনি অলরেডি কিন্তু আপনি ফিট হয়ে যাচ্ছেন যে ইমেল করেসপন্ড করার জন্য, এবং আপনাকে B1 করার পরে এটা আপনাকে করতেই হবে। এখানে বিভিন্ন হসপিটালগুলোতে অ্যাপ্লাই করতে হবে এইচওডির কাছে, হেড অফ ডিপার্টমেন্টের কাছে, যে আপনি যদি সবগুলো প্রসেস কমপ্লিট করতে পারেন, যদি আপনি লাইসেন্স পেতে পারেন, পরীক্ষা পাস করতে পারেন, তাহলে আপনি ওদেরকে আপনার কনভিন্স করতে হয় যে আপনি চাকরি করতে চান ওদের সাথে। তখন ওদের থেকে একটা লেটার, আসলে যেটা অ্যাকসেপ্টেন্স লেটার, ওরা আপনাকে একটা লেটার দিবে যে আচ্ছা, যদি তুমি পুরোটা প্রসেস কমপ্লিট করতে পারো তাহলে তুমি আমার এখানে কাজ করতে পারো। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আপনাকে করতেই হবে। তো এটা কিন্তু কোনো অল্টারনেটিভ নাই। তো সেক্ষেত্রে দেখা যায় যে হসপিটেশন, তো আপনাকে দেখা যায় তখন আপনি হসপিটেশনে একটা অ্যাপ্লাই করলেন। যদি আপনি লাকিলি হসপিটেশনের ইয়েটা পেয়ে যান, অ্যাকসেপ্টেন্সটা পেয়ে যান, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ইজি হয়ে যায়। আপনি হসপিটেশনের এই অ্যাপ্লিকেশনটা নিয়ে, এই অফার লেটারটা নিয়ে যদি আপনি ভিসা অফিসে ফেস করেন, তখন কিন্তু এটা ইজি হয়ে যায়। এটা যদিও এখনো কেউ আসেনি বাংলাদেশ থেকে এই ওয়েতে, বাট আমি এটা জানি অন্যান্য গ্রুপের মেম্বারদের থেকে, ইন্টারন্যাশনাল। তো সেক্ষেত্রে বলবো যে এটা একটা ওয়াইজ ডিসিশন, এটা আপনারা ট্রাই করতে পারেন, যদিও আমার জানা মতে বাংলাদেশিরা কেউ এখনো এটা করেনি। তো এইটা হচ্ছে 3টা পাথওয়ে। তো আমি এখন এটা একটু বেশি ওভারওয়েলমিং মনে হতে পারে, কিন্তু যখন আমি পরবর্তী প্রসেস গুলো বলবো তখন ক্লিয়ার হবে যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছিলাম অ্যাকসেপ্টেন্স লেটার প্লাস টেসিসির বিষয় নিয়ে। তো আমি চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। সো কি টার্মিনোলজিস এখানে হচ্ছে Fachsprachenprüfung, যেটা আমি বলছিলাম যে কি জিনিস এটা। শর্ট ফর্ম হচ্ছে এফএসপি, এটা প্রায় আসবে, আমি কারণে এখানে শর্ট করে লিখে দিয়েছি। এখানে হচ্ছে 2টা পার্ট থাকে, পেশেন্ট কমিউনিকেশন প্লাস মেডিকেল টার্মস। তো আপনাকে এখানে হিস্ট্রি নিতে হবে পেশেন্টের, এই কেসটাকে আবার প্রেজেন্ট করতে হবে যারা এখানে এক্সামিনার থাকে তাদের কাছে। তারপর হচ্ছে ডেফিসিট পেশেন্ট জিনিসটা কি, এটা হচ্ছে একটা ফর্মাল ইমেইল অথবা একটা লেটার from the state council confirming that the official documents you have presented have been verified and you need to appear the medical license exam. ডেফিসিট বিষয়টা হচ্ছে একটা ফর্মাল ইমেইল, আপনি স্টেট কাউন্সিল থেকে একটা ফর্মাল ইমেইল পাবেন যেখানে ওরা বলবে, দুটো সেন্টেন্স, দুটো ফ্যাক্ট থাকবে সেখানে, যে আমরা তোমার ডকুমেন্ট পেয়েছি যেটা ভেরিফাইড হয়েছে, এবং তারপরে আমরা তোমাকে ইনফোটা দিচ্ছি যে তোমাকে এখন মেডিকেল লাইসেন্স পরীক্ষা দিতে হবে যদি তুমি আমাদের এখানে কাজ করতে চাও পোস্ট গ্রাজুয়েট হিসেবে। এটাই হচ্ছে ডেফিসিট বিষয়। এই জিনিসটা আমরা অনেক প্রশ্ন আসে, আপু ডেফিসিট বিষয় কি, এটা আমি বুঝতেছি না। তো এক্ষেত্রে আমি এটা ক্লিয়ার করলাম, ডেফিসিট বিষয় হচ্ছে কিছু না, একটা ইমেইল আসবে যেটা আপনাকে লং একটা প্রসেস, কমপ্লিকেটেড প্রসেস, অবশ্যই অ্যাপ্লাইটা, তারপরে যে একটা ইমেইল আসবে। তো তারপরে যেটা আমি একটু আগে বললাম যে ডেফিসিট বিষয়টা দিয়ে আপনি কিন্তু এলিজিবল অলরেডি অ্যাপ্লাই করার জন্য 17A ভিসাতে, এমবাসিতে। হ্যাঁ, তো তারপরে হচ্ছে এখন বললাম যে ডেফিসিট বিষয়টা আমার কাছে আছে, এখন আর কি কি লাগবে, আমি কি কি ডকুমেন্টস আমার লাগবে আমি সেটা একটু পরে আসছি। এখন হচ্ছে স্টেলেন সুজ আগে বা অ্যাকসেপ্টেন্স লেটার, এটা কি জিনিস একটু আগে আমি একটু হালকা করে বলেছি শর্ট করে, তো এখন আরেকটু বলতে চাই যে যখন আপনারা ডেফিসিট বেসাইড এটা পেলেন, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার সাথে সাথে পাশাপাশি, আমি বলবো পাশাপাশি, আপনাকে কিন্তু বিভিন্ন হসপিটালে, আমি বলি অ্যাটলিস্ট 100টা হসপিটালে ওই স্টেটেরই, আপনি যদি ধরেন আমি বলি বায়ার্নে অ্যাপ্লাই করেছেন, বায়ার্নের স্টেট কাউন্সিলে আপনি অ্যাপ্লাই করেছেন, বা বায়ার্নের স্টেট কাউন্সিলে আপনি ডেফিসিট বিষয়ের জন্য অ্যাপ্লাই করেছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ডেফিসিট বেসাইডের জন্যই এই ডকুমেন্টগুলোর সাথে এই অ্যাকসেপ্টেন্স লেটারটাও আপনাকে পাঠাতে হবে কিন্তু ডকুমেন্টগুলোর সাথে। সেটা হচ্ছে আপনি 100টা হসপিটালে অ্যাপ্লাই করলেন, এর মধ্যে যদি না হয় আরো বেশি করতে হবে, তো আপনাকে এটা লাগবেই যদি আপনি ডেফিসিট বিষয়টা চান। ওরা বলবে আপনাকে যে আচ্ছা হ্যাঁ, তুমি যদি কমপ্লিট করতে পারো, লাইসেন্স পরীক্ষাটা দিতে পারো, পাস করতে পারো, তাহলেই কেবল তুমি আমাদের সাথে কাজ করতে পারবা। এটা একটা অ্যাকসেপ্টেন্স লেটার, যেটা ইমেলের মাধ্যমে ওরা পাঠাতে পারে বা পোস্টের মাধ্যমে পাঠাতে পারে। তো আমি যদি এখানে সামারাইজ করি এই ট্রেডিশনাল পাথওয়েটা, তাহলে আমি বলতে পারি যে আমার লাগবে, আমি যখন B1 এ আছি, আমার মিনিমাম 100টা বা 200টা হসপিটালে অ্যাপ্লাই করতে হবে হেড অফ দ্য ডিপার্টমেন্টকে, যে আমি বলবো আমি প্রসেসে আছি, আমি B1 করছি,
তো আপনি আমাকে কনভিন্স করার চেষ্টা করবেন ইমেল দিয়ে যে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করছি। তো আমি অ্যাকসেপ্টেন্স লেটারটার জন্য আপনি ট্রাই করবেন। আপনি অ্যাকসেপ্টেন্স লেটারটা পেলেন, তারপরে আপনার কাছে সব ডকুমেন্টস আছে, আপনার কাছে অ্যাকসেপ্টেন্স লেটার আছে। এগুলো দিয়ে আপনি ওই স্টেট কাউন্সিলে ডেফিসিট বিষয়ের জন্য অ্যাপ্লাই করবেন। আপনার কাছে ডেফিসিট বিষয় আছে, তারপরে আপনি ডেফিসিট বিষয় নিয়ে এখন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করলেন। তো এই ক্ষেত্রে এই যে স্টেপস গুলো কিন্তু অনেকটাই দেখা যায় কনফিউজিং। তো সেই ক্ষেত্রে এই জন্যই অফিসিয়াল ম্যাটারটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি চেষ্টা করেছি এখানে অভিজ্ঞতা থেকে যে একটা স্টেপ বাই স্টেপ জিনিসটাকে বোঝানোর জন্য। তারপরে আমি এখানে আরেকটু বলতে চাচ্ছি যে অ্যাকসেপ্টেন্স লেটারটা পাওয়ার জন্য আপনাকে কি কি বিষয়ে ফোকাস করতে হবে, যে বেসিক কন্টেন্ট কি থাকতে হয় অ্যাপ্লিকেশনে, সেগুলো আমি বলেছি। আপনার সিচুয়েশন, আপনার প্ল্যান, এগুলো আপনাকে ট্রাই করতে হবে কনভিন্স করার ইমেলের মাধ্যমে। সেক্ষেত্রে আপনাকে আমি বলবো যে আপনি আপনার বি ওয়ানের যে শিক্ষক, যে টিচার, অবশ্যই তার সাথে কনসাল্ট করে ইমেলটা আপনি পাঠাবেন। একটা ইমেল যদি উনি আপনাকে কারেক্ট করে দেয়, ওই ইমেলের মাধ্যমে আপনি জাস্ট হেড অফ দ্য ডিপার্টমেন্টের নাম চেঞ্জ করে আপনি প্রায় অনেক হাসপাতালে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো যদি আপনি অ্যাকসেপ্টেন্স লেটারটা পেয়ে যান, তাহলে কিন্তু এটাই আপনার ফার্স্ট স্টেপ, আমি বলবো প্রথম স্টেপ B1 এর অফিসিয়াল লেভেলে। হ্যাঁ, যদি আপনি অ্যাকসেপ্টেন্স লেটারটা পেয়ে যান, তাহলে কিন্তু আপনার কাজ অনেকখানি কমে যায়, হ্যাসেল অনেকখানি কমে যায়। তারপরে আপনি বাকি ডকুমেন্টস গুলো সহ ডেফিসিট বিষয়ের জন্য সরাসরি পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি এরপরে যাব এসেনশিয়াল অফিসিয়াল ডকুমেন্টস। প্রথমে আসি অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা আপনি স্টেট কাউন্সিলে ওদের ওয়েবসাইটে পাবেন, সাথে ডিক্লারেশন এটাও থাকে। আর লেভেল ফর্ম বা সিভি, এটা হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে সিভিটা রেডি করতে হয়। হেলথ সার্টিফিকেট নিতে হয় আপনার একটা ফ্যামিলি ফিজিশিয়ান থেকে, যে আপনি আপনার কোনো ফিজিক্যাল প্রবলেম আছে কিনা, মেডিকেল পারপাসে কোনো প্রবলেম আছে কিনা। তো সার্টিফিকেট অফ গুড কন্ডাক্ট সেটা হচ্ছে আপনার পুলিশ অফিসার, যে পুলিশ স্টেশন আপনার এরিয়ার, সেখান থেকে নিতে হয়। এটা অনলি 3 মাস ভ্যালিড। তো দুটো জিনিস আসবে যেটা অনলি 3 মাস ভ্যালিড, সেটা আসবে পরে আরেকটা আমি বলবো। আর আপনার সার্টিফিকেট গুলো ল্যাঙ্গুয়েজের সেগুলো লাগবে। সার্টিফিকেট অফ মেডিকেল স্টাডিজ, এখানে আপনার মেডিকেল ইয়ার গুলোর মার্কশিট দরকার হবে, ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট, আর ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট দরকার হবে। এইটা আপনি আপনার ইউনিভার্সিটি থেকে পাবেন। যেমন আমি ছিলাম সলিমুল্লাহ মেডিকেল কলেজে, তো আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে এটা নিয়েছি। একাডেমিক ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেটে অনেকটাই কনফিউশন থাকে। সেক্ষেত্রে আমি আমার যে সার্টিফিকেট, সেটা আমি আমার পেজে আপলোড করেছি। আমার পেজের লিঙ্কটা আমি আমার লাস্ট পেজে, আজকে স্লাইডের লাস্ট পেজে আছে, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেটে আপনার থাকে মেইনলি দুইটা জিনিস, ওটা অবশ্যই থাকতে হবে, যে কি কি সাবজেক্ট এবং কত আওয়ার করে আপনার এই সাবজেক্ট গুলোর ক্লাস হয়েছে, সেই জিনিসটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট। তো এটা থাকে ওখানে। তারপর বিএমডিসি সার্টিফিকেট লাগবে, এমবিবিএস সার্টিফিকেট লাগবে, অল ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দরকার হবে। সার্টিফিকেট অফ গুড স্ট্যান্ডিং, এটা আপনার বিএমডিসি থেকে নিতে হবে, যেটা অনলি 3 মাস ভ্যালিড। আর হচ্ছে অ্যাকসেপ্টেন্স লেটার, যেটা সম্পর্কে আমি একটু আগে এলাবোরেট করেছি, এই জিনিসটা অবশ্যই দরকার হবে। আর এখন যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে 5 নাম্বার এবং 8 নাম্বার যে গুড স্ট্যান্ডিং সার্টিফিকেট, একটা হচ্ছে আপনার বিএমডিসি থেকে এবং একটা হচ্ছে পুলিশ স্টেশন থেকে। এই দুটো জিনিস কিন্তু অনলি 3 মাস ভ্যালিড। সেক্ষেত্রে আপনাকে চিন্তা করে নিতে হবে যে আমি কখন অ্যাপ্লাই করব, যাতে জিনিসটা 3 মাস ভ্যালিড আছে, সেটা মাথায় রেখে কিন্তু আপনাকে এটা অ্যাপ্লাই করতে হবে। তো আমি বলবো যে জাস্ট অ্যাপ্লাই করার কিছুদিন আগে, 1 মাস আগে এটা নেওয়াটা উচিত, যাতে এখানে লেন্দি প্রসেস এখানে পোস্টে আসে, তারপর তারা ভেরিফাই করে, যাতে তখনও এটা ভ্যালিড থাকে। এই জন্য আমি বলবো আপনি যেদিন অ্যাপ্লাই করছেন তার 1 মাসের আগের 1 মাসের মধ্যে জিনিসটা নিয়ে নেওয়া, জিনিসটা রেডি করা। তো আরেকটা কথা যেটা খুবই ইম্পর্টেন্ট, ইংলিশ ডকুমেন্ট যেগুলো আছে সবগুলো ডকুমেন্ট আপনাকে ট্রান্সলেশন করতে হবে, করাতে হবে, করতে হবে না, করাতে হবে জার্মানে, এবং এগুলো অ্যাটেস্টেড করাতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো জার্মান এম্বাসিতে এটা ওরা একটা কস্ট অবশ্যই নেয়, কস্টের মাধ্যমে এটা করে, আমি যতদূর জানি। আর হচ্ছে ট্রান্সলেশন এবং অ্যাটেস্টেশন দুইটাই একসাথে যারা করে, সেটাই হচ্ছে তাহলেই হবে। আর পরবর্তীতে দেখা গেছে যে হ্যাঁ, এই যে ডকুমেন্ট লিস্টটা আমি দিলাম, এখন যেটা আমি বলতে চাচ্ছি সেটা একটু ইম্পর্টেন্ট অবশ্যই, যে লিস্টটা আমি দিলাম সেই লিস্টটা কিন্তু স্টেট টু স্টেট ভ্যারি করতে পারে। হ্যাঁ,
টু সাম এক্সটেন্ট, হ্যাঁ, টোটালি না, এটা বেসিক লিস্ট। তো এই ক্ষেত্রে আমি বলবো আপনি যখন চাচ্ছেন যে আচ্ছা আপনি বায়ার্নে অ্যাপ্লাই করবেন, বায়ার্নের স্টেট কাউন্সিলে আপনি অবশ্যই ফোন দিয়ে আপনি শিওর হবেন যে হ্যাঁ আমি এগুলোই কিনা আমার সাথে মিলছে কিনা। যদি কোনোটা অন্য থাকে, ডিফারেন্ট থাকে, ওভাবে আপনাদেরকে অ্যারেঞ্জ করতে হবে। চলে যাই আমি পরের স্লাইডে। ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, যেটা আমি এবং আমার কলিগদের থেকে সাজেশন নেওয়া, যে আমরা কোথায় কোথায় করেছি। আমি করেছিলাম ফ্রাইবুর্গ ইন্টারন্যাশনাল একাডেমি, এটা ফ্রাইবুর্গে, এটা বাডেন-württemberg যে স্টেটটা, সেখানে। তো বাডেন-württemberg সম্পর্কে আমি একটু বলতে চাই যে ওখানে এখন আর অ্যালাউ করে না, তখনও করতো না, আসলে এটা কখনোই অ্যালাউ করছে না যে আপনি টেম্পোরারি লাইসেন্স দিয়ে টেম্পোরারি ওয়ার্ক পারমিট দিয়ে কাজ করবেন, এটা ওরা অ্যালাউ করে না। ওখানে ওরা অ্যালাউ করে যে সরাসরি মেডিকেল লাইসেন্স পাস করার পরেই আপনি ঢুকতে পারবেন। আমি ওখানে ফ্রাইবুর্গে করেছিলাম। তো তারপর হচ্ছে ডয়েচ ক্যাফে ফ্রাইবুর্গ, এটা একটু স্পেলিং মিস্টেক আছে, আমি ঠিক করে দিব। এটা হচ্ছে ডয়েচ ক্যাফে ফ্রাইবুর্গ, এখানে এটাও ফ্রাইবুর্গে। তো তারপরে আছে বার্লিনের শারিতে, এটা ইউনিভার্সিটি অফ মেডিসিন, এটা ইউনিক্লিনিকুম। আর হচ্ছে আরেকটা আছে নুরেমবার্গে, জিয়া ইনস্টিটিউট। তো এখন আমি আসতে চাই যে পরবর্তী আমার যে পয়েন্ট, সেটা হচ্ছে যে কোন কোন স্টেট এখনো অ্যালাউ করছে টেম্পোরারি লাইসেন্স নিয়ে কাজ করার। তো এক্ষেত্রে আমি একটু বলতে চাই যে টেম্পোরারি লাইসেন্স নিয়ে কাজ করার সুবিধাটা কি। টেম্পোরারি লাইসেন্সটা হচ্ছে আপনি যখন ফার্স্ট পরীক্ষা দিচ্ছেন, মেডিকেল টার্মিনোলজি পরীক্ষাটা দিচ্ছেন, তারপরে আপনাকে একটা লাইসেন্স আপনি পেয়ে যাবেন যে আপনি 2 বছর কাজ করতে পারবেন। হ্যাঁ, 2 বছর, কিন্তু এই 2টা বছর আপনার শুধু এক্সপেরিয়েন্স হবে, আপনার এটা পোস্ট গ্রাজুয়েশন টাইমিং হিসেবে কাউন্ট হবে না এই টাইমটা। এবং এই 2 বছরের মধ্যে আপনাকে অবশ্যই লাইসেন্স পরীক্ষা দিতে হবে যদি আপনি ফার্দার গ্রাজুয়েশন করতে চান, ফার্দার পোস্ট গ্রাজুয়েশন করতে চান বা রেসিডেন্সি চালু করতে রাখতে চান। তাহলে তো এটা একটা সুবিধা আমি বলবো যে আপনি যথেষ্ট সময় পাচ্ছেন নিজেকে প্রিপেয়ার করার জন্য। আর একটা অসুবিধা বলবো যে আপনার টাইম ওয়েস্ট না, টাইম কনজিউমিং আর কি, সেটা আমি বলবো। তো কোন কোন স্টেট এখনো অ্যালাউ করছে, তো আমি আপনাদেরকে বলবো যে এই প্রসেসে আগানোর জন্য, কারণ যখন আপনি যেটা আমি ফেস করেছি, সরাসরি লাইসেন্স পরীক্ষা দিয়ে এই সিস্টেমে ঢুকে যাওয়া, সরাসরি ঢুকে যাওয়া, তখন দেখা যায় যে অনেক বেশি রেসপন্সিবিলিটি চলে আসে, তখন ওরা আপনার থেকে এক্সপেকটেশন অনেক বেশি হাই করে নেয়। সেক্ষেত্রে আমি বলবো যে এটাতেই আগানোটাই বেটার, এই স্টেটগুলোতে আগানো বুদ্ধিমানের কাজ। তো এই স্টেটগুলো লেখা আছে এখানে, তো আপনারা একটু সার্চ করে দেখতে পারেন। তারপরে হচ্ছে আমি এই ছিল আসলে আজকের আমার প্রেজেন্টেশন। তো আমি আশা করি এটা একটা গাইডলাইন দিবে আপনাদেরকে, একটা সঠিক গাইডলাইন দিবে শুরু করার জন্য প্রিপারেশন, বা প্রসেসটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া দিবে। তো আমার লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি লাস্ট পেজে, আপনারা চাইলে আমার লিঙ্কে ঢুকে দেখতে পারেন। আমি ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট ওখানে আপলোড করে দিয়েছিলাম। তো এই হচ্ছে আমার প্রেজেন্টেশন আজকের। তো আমি এখানে শেষ করতে চাচ্ছি, চলে যাব মাহিনের কাছে। হ্যাঁ মাহিন। অনেক ধন্যবাদ আপু, আসলে অনেক সুন্দর প্রেজেন্টেশন ছিল যেখানে আপনি সবকিছুই কভার করেছেন মোটামুটি। তারপর আপনার কাছে কিছু প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপু, যদি স্টুডেন্ট ভিসাতে আমরা যাই, সেখানে যে আমরা ফার্স্ট সেমিস্টার করলাম, দেন গ্যাপ দিয়ে যদি আমরা এফএসপি এক্সাম দিতে চাই, সেটা আমরা দিতে পারবো কিনা? হ্যাঁ, যদি স্টুডেন্ট ভিসা হিসেবে আসো, আমি যেটা ধরে নিলাম যে তোমার প্রশ্নটা আসলে মাস্টার স্টুডেন্ট হিসেবে, তাই তো? যদি মাস্টার জি স্টুডেন্ট আপু। হিসেবে আসা, হ্যাঁ, তাহলে সেটা সম্ভব। মাস্টার স্টুডেন্ট হিসেবে আসলে তোমার হচ্ছে যে পাশাপাশি ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হওয়া এবং এটা চালানো, এটা সম্ভব। হ্যাঁ, সম্ভব। আপু, যেহেতু আমরা হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটি নিয়ে কথা বলছি মেডিকেল সেক্টরে যারা আছে তাদের জন্য, তো আপনার কাছে দুই সেক্টরই জানতে চাইবো যে মেডিকেল রিলেটেড সাবজেক্ট আর আদার ক্লিনিক্যাল সাবজেক্ট, সেক্ষেত্রে আমাদের ক্যারিয়ার অপরচুনিটি কেমন জার্মানিতে? জার্মানিতে মেডিকেল রিলেটেড সাবজেক্টের ক্যারিয়ার অপরচুনিটি, যেমন ধরো মাইক্রোবায়োলজিতে মাস্টার্সের অপরচুনিটি অনেক ভালো, এবং কিছু জেনেটিক
জেনেটিক সাবজেক্টের অপরচুনিটিও ভালো, বাট মাইক্রোবায়োলজিক্যাল অপরচুনিটি বেশি ভালো। আর হচ্ছে আমি বলবো ক্লিনিক্যাল সাইডে যদি কেউ এই পর্যন্ত আসতে পারে, মেডিকেল লাইসেন্সিং এক্সাম দিতে পারে, তো সেক্ষেত্রে দেখা যায় যে অপরচুনিটি অবশ্যই তখন আছে, স্টিল অপরচুনিটি অনেক বেশি আছে। অবশ্যই 2 বছর আগে অপরচুনিটি বেশি ছিল, এখন একটু কম, বাট আমি বলবো তারপরেও এখানে কিন্তু ডক্টর অনেক দরকার। ওদের পোস্ট গ্রাজুয়েশন রেসিডেন্ট ডক্টর অপরচুনিটি অনেক ভালো, আমি বলবো এক কথায়। মানে তুমি লাইসেন্স পরীক্ষা দিয়ে বসে থাকে আমি দেখিনি চাকরি, অবশ্যই ধরো সময় লাগে, বাট আমি বলবো যে ম্যাক্সিমাম আমি ধরি লাইসেন্স পরীক্ষা দিয়ে দিয়েছি আমি, এবং ইন্টারভিউর জন্য আমি ওয়েল প্রিপেয়ার্ড আমি। এবং এখন দেখা যায় যে অনেক বেশি আমরা আমাদের একটা গ্রুপ আছে এখানে, তারা আমরা হেল্প করি অনেক বেশি। তো সেক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম কেউ 6 থেকে 8 মাস, ম্যাক্সিমাম এতও না বসে থাকে না, চাকরি পেয়ে যায়, এবং এটা কোনো না কোনো স্টেটে হয়ে যায়। এটা কঠিন না চাকরি পাওয়াটা, বাট একটু ফ্লেক্সিবল থাকতে হয়। কারণ আরেকটা প্রশ্ন হয়তো আসতে পারে যে আপু লাইসেন্স পরীক্ষা দিয়ে কি আমি যে স্টেট থেকে লাইসেন্স পরীক্ষা নিব এই স্টেটেই কি আমাকে চাকরি নিতে হবে? এটা না, এটা আমি বলে রাখি। তুমি যদি বায়ান থেকে লাইসেন্স পরীক্ষা দাও তুমি কিন্তু হোল মানিতে অ্যাপ্লাই করতে পারবে, এটা খুবই ভালো একটা ব্যাপার। তো সেক্ষেত্রে তোমার যদি বায়ানে যদি চাকরি দেরি হতে বা রেসিডেন্সি পোস্ট পাচ্ছ না, তুমি তখন বায়ান করতে পারবা, বাট তুমি তখন ফ্লেক্সিবল। জি আপু, ধন্যবাদ আপনাকে। আপু পরবর্তীতে জানতে চাইবো যে মেডিকেলে কিন্তু অনেকগুলা সাবজেক্ট আপু, ক্লিনিক্যাল, মেডিসিন, সার্জারি, গাইনি, মেডিসিনের মধ্যেও আবার অনেক অনেক ইয়ে আছে, ভাগ আছে। তো আপু এক্ষেত্রে হচ্ছে কম্পিটিটিভ সেক্টর হিসেবে কোনটা বেশি, মানে কোনটাতে বেশি জব অপরচুনিটি আপু, কোনটাতে ক্যারিয়ার করা বেশি মানে ভালো হবে, বা পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে কোনটা বেশি ইফেক্টিভ? পোস্ট গ্রাজুয়েশন ক্ষেত্রে ইন্টারনাল মেডিসিন আমি বলবো ভালো জব অপরচুনিটি, ইন্টারনাল মেডিসিনে ভালো। গাইনিতেও আছে, বাট সার্জারি আমি বলবো যে সার্জারিতে একটু কঠিন, বাট ইন্টারনাল মেডিসিন এটা ভালো চয়েস। এখানে চাকরি পাওয়াটা ইজি হয়, ইজিয়ার সার্জারির চেয়ে। পরবর্তী তুমি ইন্টারনাল মেডিসিন করার পরে দেখা যায় যে আরো স্পেশালাইজেশন করা যায়, কার্ডিওলজি, তারপরে ধরো নাইমোলজি, মানে পুলমোনোলজি, সরি মানে আমি সরি ডয়েট চলে আসতেছে, তোমার অন্যান্য সাব স্পেশালিটিতে স্পেশালাইজেশন করা যায়। আপু স্কলারশিপ নেওয়ার ক্ষেত্রে বা হচ্ছে মাস্টার্স করার ক্ষেত্রে, এক্ষেত্রে আমাদের কি কি হচ্ছে অপরচুনিটি থাকতে পারে, বা এর ফিউচার অ্যাসপেক্টে কি জার্মানি? মাস্টার্স এর ক্ষেত্রে আমি বলবো যে আমি আসলে অত জানি না, যেহেতু আমি নিজে মাস্টার্স করিনি, কিন্তু আমার কলিগরা আছে, সেক্ষেত্রে যদি কেউ মাস্টার্স এ অ্যাপ্লাই করতে চায় সেক্ষেত্রে আমি এত ডিটেলস আসলে বলতে চাইও না, আমি ওই দিকে আমার ইয়ার একটু কম। তো দেখা যায় যে তুমি যারা করতে চায় মাস্টার্স ওরা হয়তো যাদের একটু যদি খোঁজ নেয় যদি স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে, আমি যাকে চিনি যিনি এখানে মাস্টার্স করতে এসেছেন আসলে স্কলারশিপ ছাড়া। আর এখানে তোমার মাস্টার্সে কিন্তু টিউশন ফি নেই, এটা আমি জানি না জানো কিনা, জার্মানিতে কিন্তু মাস্টার্সের টিউশন ফি নেই, শুধুমাত্র স্টুডেন্টের যে রক অ্যাকাউন্ট দেখাতে হয় সেটাই কিন্তু মেইনলি নিজের খরচের জন্য। এখানে কিন্তু টিউশন ফি নেই জার্মানিতে মাস্টার্সে, তো এটা জানা দরকার আসলে। ধন্যবাদ আপু। পরবর্তীতে আপনার কাছে জানতে চাইবো যে আমরা যারা মেডিকেল স্টুডেন্ট আছি, এখন এমবিবিএস কমপ্লিট করিনি, তো আপু আমরা স্টুডেন্ট থাকা অবস্থায় আপু আমরা কিভাবে হচ্ছে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারি, মানে ইনক্লুডিং ল্যাঙ্গুয়েজ স্কিল সহ বাকি অন্যান্য সবকিছুর ক্ষেত্রে আপু? এটা খুব ভালো প্রশ্ন, আমার খুবই পছন্দ হয়েছে প্রশ্নটা। কারণ হচ্ছে আম, এক্ষেত্রে নিজেদেরকে প্রিপেয়ার করার জন্য আমি বলবো শুধু ল্যাঙ্গুয়েজ না, তুমি যেটা বললে, পাশাপাশি তোমাকে আম, অনেক বেশি ডিটারমাইন্ড থাকতে হবে। যে গাইডলাইন আমি পাবে তারা বিভিন্ন জায়গা থেকে, আমি হয়তো দেবো, হয়তো আর অন্য কেউ দেবে, কিন্তু ডিসিশন নিজের। এটা সবসময় মনে রাখতে হবে, ডিসিশন আমার, আমার কোনটা ভালো লাগছে সেটা আমাকে বুঝতে হবে। হ্যাঁ, তো আমরা দেখা যায় যে অনেক সময় স্রোতে গা ভাসিয়ে দেই, না এদিকে যাবো, ইউএসএ যাবো, ইউএসএ দিব, এটাই ভালো লাগছে না আমার, আমার আমাকে টানছে না, আমি তারপরও দেখা যায় যে করছি, বা অন্য কেউ বলছে না, লিসেন টু ইয়োর সেলফ, আমি সেটা বলবো যে তোমার কোনটা ভালো লাগছে সেটা করো। এবং তোমার যদি মনে হয় জার্মানিতে আমার জার্মান ল্যাঙ্গুয়েজটা ভালো লাগছে, বা জার্মানি লাইফস্টাইল বা জার্মানি কোয়ালিটি অফ লাইফ আমাকে টানে,
বা ওইদিকে আমি যাব, সেক্ষেত্রে তুমি তখন তোমার ওইদিকে গোল সেট করতে হবে। বাট এখন আমরা এখন বলি যে গোল সেট আমরা হয়তো ইন্টার্নশিপের পরে করি, বা আগে হয়তো আমরা যখন ট্রেডিশনাল পড়াশোনা করেছি তখন আমরা চিন্তাও করিনি, এমবিবিএস স্টুডেন্ট থাকা অবস্থায় আমাদের ওইভাবে কেউ গাইড করেনি, আমরা কিন্তু চিন্তাও করিনি যে এটা করবো ওটা করবো। তো এখন কিন্তু অনেক বেশি অপরচুনিটি আছে, যদি তোমরা গাইডলাইন চাও, তোমাদের মতো একটা গ্রুপ আছে। তো সেক্ষেত্রে আমি বলতে পারি এই অপরচুনিটি গুলোকে কাজে লাগানো উচিত আমাদের। এমবিবিএস স্টুডেন্ট থাকা অবস্থায় একটু আমাদের আইটা ব্রড করা উচিত, হ্যাঁ, যে আউট অফ দ্য বক্স চিন্তা করা উচিত আমি বলবো। সেক্ষেত্রে একটু ভালোভাবে খোঁজ নিয়ে, ভালোভাবে লাইফস্টাইল বা অন্যান্য বিভিন্ন কান্ট্রি প্রসেস গুলো, লাইসেন্সিং পরীক্ষার, সেগুলো কম্পেয়ার করে চিন্তা করে, এবং কোন তাকে ভালো লাগে কিনা নিজের, সেই জিনিসগুলো চিন্তা করে কিন্তু গোল সেটটা আমি বলবো যে একটু আসলে এমবিবিএস স্টুডেন্ট থাকা অবস্থায় যদি গোলটা সেট করা যায়, তাহলে পরবর্তীতে টাইম ওয়েস্ট প্লাস মানি ওয়েস্ট প্লাস হ্যাসেল ওয়েস্ট, স্ট্রেস এগুলো অনেকখানি কমে যায়। তো বলবো যে সেক্ষেত্রে তোমাদের ডিটারমিনেশনটা ইম্পর্টেন্ট, তোমাদের একটু আউট অফ দ্য বক্স চিন্তা করাটা ইম্পর্টেন্ট, এবং চোখ কান খোলা রাখাটা ইম্পর্টেন্ট। যারা আমরা সিনিয়র আছেন, যারা বিভিন্ন কান্ট্রিতে এখন রেসিডেন্ট হিসেবে আছেন, তাদের সাথে একটু কানেক্টিভিটি বাড়ানো বা গাইডলাইন চেষ্টা করাটা, এটা ইম্পর্টেন্ট। তো আমি বলবো যে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করে এবং নিজের ডিটারমিনেশনের কথা চিন্তা করে গোল সেটটা থেকে ধরো স্টুডেন্ট থাকা অবস্থায় সেট করে ফেললে অনেকখানি ওদের আগেই থাকবে তারা। জি আপু, আপনি যেহেতু রেসিডেন্ট ডক্টর হিসেবে আছেন জার্মানিতে, তো আপু রেসিডেন্ট ডক্টর হতে কতদিন লাগে আপু? আর এই বিষয়ে যদি আপনি ডিটেলস একটু জানাতেন। আচ্ছা, এই ব্যাপারটা হচ্ছে ডিটেলস যদি বলতে চাই, রেসিডেন্ট ডক্টর হিসেবে তুমি যখনই জয়েন করছো, লাইসেন্স পরীক্ষা দিয়ে দিয়েছো, মেডিকেল লাইসেন্স এক্সাম, তারপরে যখন তুমি চাকরি শুরু করে দিয়েছো ইন্টারনাল মেডিসিনে, একজন হেড অফ দ্য ডিপার্টমেন্টের আন্ডারে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছে উনি, মানে তার তার তোমাকে তোমাকে পিজি হিসেবে বা রেসিডেন্ট হিসেবে সে তোমাকে পরবর্তীতে কিন্তু তার আন্ডারে তুমি পোস্ট গ্রাজুয়েশনটা করছো, তার সেই ক্ষমতা থাকতে হবে, যেটাকে আমরা এখানে বলি ভাইটারবিলুংস এর মেস্টিগুং। মানে হচ্ছে এসব সব প্রফেসরের কিন্তু তোমাকে পিজি হিসেবে টিচ করার মতো এবিলিটি এখান থেকে স্টেট থেকে দেয় না। তো তোমার সেই ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, এবং তাদের আন্ডারে তুমি 5 বছর বেসিক ইন্টারনাল মেডিসিন হিসেবে যদি তুমি করতে চাও, ইন্টারনাল মেডিসিনে যদি তুমি রেসিডেন্সি করতে চাও, মেডিসিনের টাইম হচ্ছে 5 বছর। আর সার্জারিতেও জেনারেল সার্জারি 5 বছর। তো ওদের প্রত্যেকটা স্টেটের কাউন্সিলের আন্ডারে এরকম একটা প্ল্যান দেয়া থাকে যে একজন যদি জেনারেল মেডিসিনে করতে চায় কতদিন লাগবে, ইন্টারনাল মেডিসিনে করতে চায় কতদিন লাগবে। তো ইন্টারনাল মেডিসিন করার পরে বা জেনারেল মেডিসিন করার পরে এখানে হচ্ছে জেনারেল ফিজিশিয়ান বা হাউস ডক্টর হিসেবে কাজ করতে পারো, যেটা অনেকেই চায়। তো তারপরে আরো ওয়েট হসপিটালে সুপারভাইজিং ডক্টর হিসেবে কাজ করা, শেফাস মানে হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে কাজ করার। তো দুইটা ওয়ে আছে কাজ, তোমার রেসিডেন্সি শেষ হয়ে যাওয়ার পরে একদিকে তুমি ক্লিনিক্যাল হাসপাতালে কাজ করতে পারো, অথবা নিজের নিজের চেম্বার দিয়ে কাজ করতে পারো। তো এক্ষেত্রে আমি বলবো যে 5 বছর পরেও কিন্তু তুমি 5 বছর যখন তোমার হয়ে যাচ্ছে ইন্টারনাল মেডিসিনের ট্রেনিংটা, এই ট্রেনিং পিরিয়ডের পরে কিন্তু তুমি অলরেডি ফ্যামিলি ডক্টর কাজ করতে পারছো, একজন স্পেশালিস্ট হিসেবে, ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট হিসেবে তুমি একজন নিজস্ব চেম্বার দিয়ে কাজ করতে পারছো। তো তার আর পরবর্তীতে আরেকটা যদি প্রশ্ন আসতে পারে যে সাব স্পেশালাইজেশন, এটা কিন্তু প্রথমেই কাউকে ফিক্স করতে হয় না। সে যখন ইন্টারনাল মেডিসিনের রেসিডেন্সি করছে তখনই কিন্তু সে আস্তে ধীরে ডিসাইড করতে পারে সে আসলেই সাব স্পেশালাইজেশন করবে নাকি ইন্টারনাল মেডিসিনে ইন্টার্নিস্ট, যেটাকে আমরা বলি মানে স্পেশালাইজড মেডিসিন ডক্টর হিসেবে কাজ করবে। তো তুমি যখন তোমার লাইসেন্স পরীক্ষাটা দিচ্ছ এবং একজন আন্ডারে, একজন হেড অফ দ্য ডিপার্টমেন্টের আন্ডারে তুমি জয়েন করছো, তখন থেকেই তুমি প্রেসিডেন্ট ডক্টর। জি আপু, পরবর্তীতে একজন জানতে চেয়েছেন যে হচ্ছে এই যে জার্মানিতে যাওয়ার যে প্রসিডিউরটা, সেটা কি আপু ল্যাঙ্গুয়েজ লার্নিং এর আগে আমাদের শুরু করা উচিত নাকি বি1 দেওয়ার পরে? আমি বলবো বি1 শুরুর সময়, মানে তুমি ধরো A1 শেষ করলা, A2 শেষ করলা, তখন তুমি বি1 এ জাস্ট এন্ট্রি করলা, তখনই কিন্তু তুমি, আমি বলবো যে আর মানে আমি ধরে বলি যে আর বাচ্চা নাই
যখন A1 A2 এটা হচ্ছে তোমার চাইল্ড লেভেল, যখনই তুমি B1 এ এন্ট্রি করলা তখনই তোমার মাল্টিটাস্কার হইতে হবে। হ্যাঁ, তোমার অ্যাক্টিভ জিনিসগুলো যেভাবে আমি গাইড করলাম ওই জিনিসগুলো অ্যারেঞ্জ করা, ডেফিসিট বেসাইডের জন্য অ্যাপ্লাই করা, এগুলো করতে হবে। সেক্ষেত্রে আমি বলবো যে A1 A2 জন্য তোমার কিন্তু হিউজ একটা টাইম থাকে। যদি তুমি থার্ড ইয়ার থেকে করো, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, তোমার 3 বছর, তোমার এই 3 বছরের মধ্যে কিন্তু তুমি A1 আর A2 করতে পারছো। তারপরে তুমি যখন B1 শুরু করলা, ফিফথ ইয়ারের সময় B1টা করলা, কারণ ফিফথ ইয়ারে তুমি যথেষ্ট ম্যাচিউর, ফিফথ ইয়ারে তুমি আস্তে আস্তে এই ডকুমেন্ট গুলো অ্যারেঞ্জ করতে পারছো। আর ইন্টার্নশিপের সময় গিয়ে তোমার সব ডকুমেন্ট হাতে চলে আসে, তাই না? আমার কারণ MBBS সার্টিফিকেট তো আমি ইন্টার্নশিপের পরে পাও। তো সেক্ষেত্রে দেখা যায় যে হোল প্রসেসটার জন্য কিন্তু আমি টাইমটা ধরে দিয়েছি যে তুমি থার্ড ইয়ার থেকে শুরু করলা, কিন্তু B1 এ যখন এন্ট্রি করলা তখন থেকেই তোমাকে এই ভিসা, এই অফিসিয়াল ডকুমেন্টস রেডি করা, এগুলোর জন্য B1 এ যখন ঢুকলে তখনই তোমার শুরু করা উচিত প্রসেসটা, আর দেরিতে না আর কি। জি আপু, আপু যে গুড স্ট্যান্ডিং ডকুমেন্ট যেটা, সেটা কি আপু জার্মানিতে থাকা অবস্থায় নেওয়া যাবে, নাকি আবার বাংলাদেশে এসে তারপর নিয়ে যেতে হবে? যদি কেউ তখন জার্মানিতে থাকে, জার্মানি থেকে দেশ থেকে নেওয়া যাবে। তখন এটা এরকম না যে তোমাকে পার্সোনালি হাজির হতে হবে, এটা প্যারেন্টসরা নিতে পারে, কিন্তু তোমার একটা প্যারেন্টসের কাছে তোমার সিগনেচার সহ একটা লেটার দিতে হবে যে আমি আমার বাবা মাকে অ্যালাউ করলাম আমার এই ডকুমেন্টটা উঠানোর জন্য। এভাবে একটা দিয়ে সিগনেচার সহ পাঠালে তোমার বাবা মা এটা উঠাতে পারবে। এই 3টা জিনিস, এই 2টা জিনিস, যে গুড স্ট্যান্ডিং সার্টিফিকেট দুটো, একটা পুলিশ স্টেশন থেকে, একটা হচ্ছে যে তোমার পিএনডি থেকে, এটা পরে নেওয়া যায়, মানে জার্মানি থেকে থাকা অবস্থায় নেওয়া যায়। জি আপু, আপু পরবর্তীতে আপনার কাছে জানতে চাইবো যে জার্মানিতে রেসিডেন্সি কমপ্লিট করার পরে কেউ যদি বাংলাদেশে ফিরে এসে স্পেশালিস্ট হিসেবে প্র্যাকটিস করতে চায়, সেটা কি পসিবল হবে কিনা, মানে বিএমডিসি একটা রিকগনিশন দিবে কিনা? আমি যতদূর জানি যে দেয়, বাট আমি পার্সোনালি বিএমডিসির সাথে এখনো এই ব্যাপারে কন্ট্যাক্ট করিনি। তো আমি এটা কন্ট্যাক্ট করব। আমি যতদূর জানি যে দেয়, কিন্তু এখনো আমার মতে কোনো আপু, দুজন আপু অলরেডি স্পেশালিস্ট, তারা এখনো এখানেই কাজ করছেন। তো আমি এটা এখনো জানি না, আমি বিএমডিসির সাথে যোগাযোগ করব। বা যদি কেউ জানে, যদি কেউ জিজ্ঞেস করে, তো কাইন্ডলি আমি বলবো যে সেও যাতে ইনফরমেশনটা জানায়। বাট আমার এটা প্ল্যানে আছে, আমি এখনো জানি না, আমি যতদূর শুনেছি দেয়। জি আপু, আপু পরবর্তীতে একজন জানতে চেয়েছেন যে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট কি হচ্ছে A1 to B2 পর্যন্ত যদি আমরা কমপ্লিট করি সবগুলোই লাগবে, নাকি যদি কেউ A1 না দিয়ে A2 দেয় তাহলে কি সমস্যা হবে? আমি যতদূর জানি ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট সবগুলো লাগবে। হ্যাঁ, এখানে কোনো অল্টারনেটিভ নেই। মানে স্কিপ করার জি কোনো আপু, উপায় নেই। আচ্ছা, জি আপু পরবর্তীতে যেটা জানতে চাই যে আপু যারা ফিমেল ডক্টর আছেন, এই ক্ষেত্রে আপু যদি ম্যাটারনিটি লিভের প্রসঙ্গে যাই তাহলে সেটা কি জার্মানিতে পসিবল, মানে কতটুকু দেওয়া হয় বা এই ক্ষেত্রে কোনো সমস্যা হয় কিনা? আমি বলবো ম্যাটারনিটি লিভের ক্ষেত্রে জার্মানি হচ্ছে বেস্ট ফ্যাসিলিটি দেয়। তো এটা যারা ম্যাটারনিটি লিভে যায় তারা তাদের নিজস্ব সুবিধা অনুযায়ী তারা ওই টাইমটা কিন্তু প্ল্যান করতে পারে। হ্যাঁ, ওটা এফেক্ট করে না। যেমন তুমি যখন একটা মেয়ে যখন প্রেগনেন্ট, সে তার 7 মান্থ পর্যন্ত সে কাজ করে, এবং 8 মান্থ পর্যন্ত কাজ করা উচিত, বাট দেখা যায় যে 7 মান্থের পরে হয়তো গাইনোকোলজিস্ট তাকে বলে দেয় না, তুমি এখন আর গাইনোকোলজিস্টের একটা কনফার্মেশন থাকলে সে আর কাজ করে না। সে একটু তুমি তুমি পেমেন্ট পাও। দেখা যায় যে তার 9 মান্থ থেকে সে বেবি জন্মের 6 সপ্তাহ আগে এবং 8 সপ্তাহ পরে, এই পিরিয়ডটা পুরোটা সে কিন্তু পেমেন্ট পাচ্ছে। প্লাস প্রেগনেন্ট অবস্থায় যদি সে কাজ নাও করতে পারে, প্রেগনেন্ট অবস্থায় যদি তার শারীরিক ইস্যু থাকে, তার তার কমপ্লিট প্রেগনেন্সি থাকে, তারপরেও কিন্তু অবশ্যই বাধ্য তাকে সে পেমেন্ট পাওয়ার জন্য, সে তার মান্থলি যে ইনকাম সেটা সে অবশ্যই পাবে। এবং যেটা বললাম যে বেবি জন্মের 6 সপ্তাহ আগে এবং 8 সপ্তাহ পরে সে তো তখন অবশ্যই কাজ করবে না, সেটা অলরেডি সে চলে যায় কিন্তু ম্যাটারনিটি ফেজে, যেতেই হবে।
যদি কেউ পুরোটা অবস্থায় কাজ করছে তাকে অবশ্যই যেতে হবে, সে পারলেও 6 সপ্তাহ যদি সে পারবে, যদি সে এলিজিবল থাকেও, তারপরেও তাকে কাজ করা যাবে বাচ্চার জন্মের 6 সপ্তাহ এবং 8 সপ্তাহ পরে। এই টাইমটা আমি বললাম যে অবশ্যই পেমেন্ট সে পাবে এবং পুরোটা প্রেগনেন্সির সময় সে পেমেন্ট পাবে। এবং তারপরে যে এলটার্ন সাইড যেটাকে বলি যে ম্যাটারনিটি লিভ, এই লিভের সময় সে কিন্তু তার বেতনের 70% পাচ্ছে। এটা হয়তো অনেকেই জানে না, এই বেতনের কিন্তু 70% মানি সে মান্থলি পাচ্ছে। এটা উইদাউট পেমেন্ট না, সে তো লিভ পাচ্ছেই প্লাস পেমেন্টও পাচ্ছে। এবং দেখা যায় যে আমাদের কলিগদের মধ্যে যারা আছে তারা 1.5 বছর থাকে হয়তো ম্যাক্সিমাম, বাট যদি কেউ চায় ম্যাটারনিটি লিভে আরো বেশি সময় থাকতে পারে, সেক্ষেত্রে 1.5 বছর পরে তোমার এই পার্সেন্টেজটা কমে যায়, বাট বেতন আসতে থাকে আর কি। তো এই সময়টা, এই গ্যাপটা কিন্তু তোমার রেসিডেন্সি পিরিয়ডে, পোস্ট গ্রাজুয়েশন পিরিয়ডে কোনো এফেক্ট ফেলে না, যেটা তুমি জানতে চেয়েছিলে। এই টাইমটা এফেক্ট ফেলে না এবং সে পেমেন্টও পায়। ধন্যবাদ আপু। আপু পরবর্তীতে জানতে চাইবো যে কেপি এক্সাম এর পাস রেট কেমন, মানে কোন স্টেটে কেমন, ওভারঅল ভিউটা যদি জানাতেন। ওভারঅল ভিউ সম্পর্কে আসলে অনেক প্রশ্নই আসে, যেটা আসলে দেওয়াটা কঠিন। ওভারঅল ভিউ যদি তোমরা চিন্তা করো, এখন কিন্তু সিচুয়েশন খুব বেশি চেঞ্জ হচ্ছে। দেখা যায় যে এই স্টেটে ভালো বলছে সবাই, আবার ওই স্টেটে কঠিন বলছে। এটা আসলে আমি ফিক্স করে অ্যান্সারটা দিব না, এটা আসলে কেউই ভাবে বলতে পারেন না, কারণ দেখা যায় আজকে এখানে সহজ হচ্ছে, কালকেই কঠিন হয়ে যাচ্ছে, জিনিসটা আসলে এরকম। তো আমি সেক্ষেত্রে এটা বলবো যে যদি এখনো যদি যদি আমি ভ্যাকেন্সির ওটা বলতে পারি যে তোমরা কোন কোন ইয়াতে কোন কোন স্টেট গুলো ইজি হয়, যে এখনো বেশি ডক্টর দরকার, যেমন হচ্ছে নর্থ রাইন ওয়েস্টফালেন, এনআরভে, NRW আর কি ইংলিশে, আর হচ্ছে স্লেসভিগ হোলস্টাইন। এটা দেখলেই হয়তো তোমাদের মাথায় আসবে আমি কি বলছি, প্রথমবার শুনলে একটু মনে হবে কি। আর হচ্ছে তোমার হেসেন। এই 3টা স্টেটে তোমরা দেখতে পারো। হেসেন অবশ্যই লাস্টে খুবই প্যাকড হয়ে গেছে। নর্থ রাইন ওয়েস্টফালেন ওর স্লেসভিগ হোলস্টাইন আর হচ্ছে থুরিঙ্গেন, এই 3টা স্টেটে তোমরা যদি একটু দেখতে পারো, একটু ইজি হয়। এখনো ডক্টর দরকার বেশি মনে হচ্ছে আমাদের ওভারঅল সিচুয়েশন অনুযায়ী। তো আর কেনিস প্রথমের পাস আর ফেলের রেট, এটা আমি আসলে ভাবে দিতে চাচ্ছি না অ্যান্সারটা, কারণ এটা আসলে ভাবে বলা যায় না। জি আপু, অসংখ্য ধন্যবাদ। আপু আমরা প্রায় সেশনের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে আরেকটি কোশ্চেন জানতে চাইবো, যেটা হচ্ছে আপু আপনি যেহেতু এখনো জার্মানিতে আছেন, তো আপু জার্মানিতে হচ্ছে অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ স্পেশালিস্ট আপনার হচ্ছে লাইফস্টাইল কেমন, মানে হচ্ছে রেসিডেন্সি কমপ্লিট করার পরে সেখানে ফ্যামিলি নিয়ে যাওয়া যায় কিনা, বা হচ্ছে ওভারঅল লাইফস্টাইল যদি আপনি আমাদেরকে জানাতেন। ওভারঅল লাইফের কোয়ালিটি বলতে গেলে এখানে জার্মানিতে অবশ্যই অবশ্যই অনেক অনেক ভালো, অনেক হাই লাইফের কোয়ালিটি। তুমি যখন জার্মানিতে তুমি যখন রেসিডেন্ট ডক্টর হিসেবে অ্যাপ্লাই করছো, তোমার যখন লাইসেন্স হয়ে গেছে, তখন তুমি ব্লু কার্ডের জন্য অলরেডি তোমার হাতে যখন কন্ট্রাক্ট পেপারটা চলে আসে, হ্যাঁ, কন্ট্রাক্ট পেপার নিয়ে কিন্তু ব্লু কার্ডে অ্যাপ্লাই করতে পারো। এবং ব্লু কার্ড থাকা অবস্থায় তোমার কিন্তু 2 বছরের মাথায় তুমি পার্মানেন্ট রেসিডেন্স জন্য অ্যাপ্লাই করতে পারো। এবং তুমি পার্মানেন্ট রেসিডেন্সি থাকার পরে তুমি যদি এখানে সিটিজেনশিপ চাও, তাহলে সেটাও সম্ভব। কিন্তু সিটিজেনশিপের ক্ষেত্রে তোমার নিজস্ব আমাদের দেশের লাইসেন্স, দেশের সিটিজেনশিপটা দিয়ে দিতে হয়, সেটা একটা কথা। কিন্তু এখানে লাইফ অফ কোয়ালিটি অফ লাইফ এটা অনেক বেশি হায়ার। তোমার জানো ইউরোপে তুমি উইথ এখানকার এখানকার তুমি অফেন্সাল যেটা বলি আমরা, এখানকার বা এখানকার পার্মানেন্ট রেসিডেন্সি বা এখানে থাকা অবস্থায় তুমি ইউরোপের সবগুলো কান্ট্রিতে তুমি ইজিলি মুভ করতে পারছো। তো তুমি দেখা যায় যে একজন রেসিডেন্ট ডক্টরের যদি ইনকাম চিন্তা করো, সেক্ষেত্রে আমি বলবো যে স্টার্টিং এ হচ্ছে তুমি প্রায় 2500 ইউরো, যেটা স্টার্টিং এ। তো আস্তে আস্তে দেখা যায় স্টেপ স্টেপ বাড়তে থাকে, সেটা প্রত্যেকটা স্টেজে আলাদা করে ওদের প্ল্যান দেওয়া থাকে যে প্রথম ইয়ার, ফার্স্ট ইয়ারে কত, সেকেন্ড ইয়ারে কত। তো আমি যদি চিন্তা করি লাইফস্টাইলের দিক থেকে, আমি 100% আমরা দুজন এখানে অনেক বেশি স্যাটিসফাইড। তো আমরা যদি তুমি বলো যে আমরা মুভ করবো কিনা, আমরা কখনোই যাবো না জার্মানি মুভ করতে যদি না ভালো বেটার অপরচুনিটি আসে। বাট আমি বলবো অনেক অনেক বেশি হাই এখানকার লাইফ কোয়ালিটি।
অনেক অনেক ধন্যবাদ আপু, আপনার কাছ থেকে অনেক অনেক কিছু জানতে পেরেছি, অসাধারণ গাইডলাইন পেয়েছি আপু। আমরা সেশনের শেষ পর্যায়ে চলে এসেছি। না, আপনি যদি কোনো গাইডলাইন দিতে চান আমাদেরকে ফার্দার, তাহলে আপনি আমি দিতে পারেন আপু। ফার্দার আমি জাস্ট তোমাদেরকে এটাই সাজেস্ট করব যে আম, তোমরা এমবিবিএস থাকা অবস্থায় একটু চেষ্টা করো যে গোলটা সেট করার, তাহলে পরবর্তীতে হ্যাসেল এবং টাইমটা অনেক বেঁচে যায়। আর ডিটারমাইন্ড থাকো, যে গোলটা সেট করেছো ওই গোলেই তোমরা ডিটারমাইন্ড থাকো। আর সেক্ষেত্রে আমি বলবো যে অনেক বেশি হার্ড ওয়ার্ক করো। এই সময়টা হার্ড ওয়ার্ক সময়, এবং আরো আহ, এবং কনফিডেন্সটা ডেভেলপ করার চেষ্টা করে। কারণ দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা বাংলাদেশি স্টুডেন্টরা বাইরে গিয়ে একটু ল্যাক অফ কনফিডেন্স থাকে, যেটা আসলে দেখা যায়। বাট চেষ্টা করো যে অন্যান্য স্কিল গুলো ডেভেলপ করার, যেমন তোমার এডেফা কম্পিউটার সম্পর্কে যত প্রোগ্রাম থাকে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম সম্পর্কে স্কিল গুলো বাড়ানোর চেষ্টা করো। প্লাস আমি বলবো যে ওভারঅল হার্ড ওয়ার্ক করা এবং ফোকাস রেখে ওইভাবে প্ল্যান সেট করে আস্তে আস্তে এক্সিকিউশনের পথে আগানোটার জন্য আগানো দরকার। আর হচ্ছে আমার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও পরবর্তীতে, তাহলে আমার পেজের লিংক আমি দিয়ে দিয়েছি, ওখানে পার্সোনাল পেজে যদি মেসেজ দিতে চাও তাহলে আমি কন্ট্যাক্ট করব। আর অনেক অনেক শুভকামনা সবার জন্য। যদি কারো আমার এখান থেকে সে আমার এই স্লাইড থেকে সে গাইডলাইন পায়, তাহলে আমি খুব খুশি হব, যে একটু ফিডব্যাক জানালেও খুশি হব। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আপু আমার। একটু কোশ্চেন ছিল। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ আপু একটু কোশ্চেন ছিল একটা। হ্যাঁ হ্যাঁ, বলো, কে? আমি কিন্তু নামটা বলবো। হ্যাঁ আমি ইশতিয়াক আপু, আপনার সাথে মনে হয় কন্টাক্ট হয়েছিল, আমার ফেসবুকে কথা হয়েছিল। আচ্ছা। আচ্ছা, ওই মানে এফএসপি আর কেপি পরীক্ষার ব্যাপারটা নিয়ে, ওই যে আপনি বলছেন যে এফএসপি পরীক্ষার 2 ইয়ার্স টাইম থাকে কেপি পরীক্ষা দেওয়ার। হুম। হ্যাঁ, তো এই পরীক্ষা মানে কেপি আর এফএসপি পরীক্ষা, আসলে আমরা তো ওই ওই দেশের পড়াশোনার ব্যাপারটা, মানে ওদের যে পরীক্ষার সিস্টেমটা আসলে আমাদের কাছে মানে পুরোটাই আননোন। তো হুম। মানে মানে পরীক্ষার প্যাটার্ন অথবা পরীক্ষার যে মানে ডিফিকাল্টি বা কেমন লেভেলের হতে পারে বা পসিবল কিনা, কারণ অনেকে দেখা যায় যে মাস্টার্স করে আপনার সাপোজ আমার একটা প্ল্যান আছে যে মাস্টার্স এর জন্য আমি যাব। তো মাস্টার্স এর জন্য আমি ওখানে হয়তোবা এফএসসি দিলাম, দেওয়ার পরে যদি আমার 3 বারে যদি আমার কেপি না হলো, কোনো কারণে হতেই পারে, এনি বাই এনি চান্স, তো সেই ক্ষেত্রে কি মাস্টার্স আবার ব্যাক আসা যায় কিনা, এই ব্যাপারে কিছু যদি বলতেন। আমি সেক্ষেত্রে শর্ট করে বলতে চাই যে ডাবল মাস্টার্স করা যায় এখানে। তুমি এটা না যে একটা মাস্টার্স করেই শেষ, বাট ডাবল মাস্টার্স করা যায়, সেকেন্ড মাস্টার্স করা যায়। ও আচ্ছা 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 আচ্ছা। আর কেপি পরীক্ষার ব্যাপারটা নিয়ে যদি আরেকটু বলতেন, যে না একটু অ্যাসিউরেন্স যে না পসিবল, একটু হার্ড ওয়ার্কিং এরকম টাইপের। এটা অবশ্যই পসিবল। এটা আমি বলবো যে আমরা এখানে, আমি যখন ছিলাম তখন আমরা কম, আমি তো আসলে কাউকে চিনতাম না, কিন্তু আমাদের এখন এখানে জার্মানিতে বাংলাদেশি ডক্টরদের গ্রুপ আছে। তো যারা আগাচ্ছে তারা কিন্তু আমার জানার মতে একজন অলরেডি সেকেন্ড টাইম পাস করেছে। তো বাকিরা কয়েকজন যারা কাজ করছেন এখানে, তারা কিন্তু সবাই মোটামুটি পাস করে তারপরে শুরু করেছেন। হ্যাঁ, তো জি জি। সেক্ষেত্রে আমি বলবো যে এটা সম্ভব, কিন্তু তোমার একটু স্ট্র্যাটেজি ফলো করে পড়াশোনা করতে হয়। আমরা যে ট্র্যাডিশনাল ওয়েতে পড়াশোনা করি, একটু ডিফারেন্ট ভাবে, ধরো অডিও, যেহেতু এটা জার্মানে, তো দেখা যায় হুম যে অনেক বেশি অডিও লেকচার ফলো করতে হয় সেক্ষেত্রে। তারপরে তোমার হচ্ছে অনেক বেশি ওদের যে গুছানো যে বইগুলো, হুম। গুছানো কিছু অনলাইন অ্যাপ থাকে, অনলাইন লার্ন ম্যাটেরিয়াল থাকে, সেগুলো নিয়ে পড়তে হয়, নোট করতে হয়। তো ওইটা অবশ্যই পসিবল, বাট ওই পর্যন্ত যাওয়ার জন্য আমি আসলে আজকের ওই পর্যন্ত ওটা আসলে স্টেপ বাই স্টেপ তোমাকে ফলো করে ওই পর্যন্ত যাওয়ার জন্য নিজেকে আগে প্রিপেয়ার করতে হবে। তারপরে কিন্তু হার্ড ওয়ার্কের মাধ্যমে অবশ্যই পসিবল, বাট অনেক বেশি হার্ড করতে হবে, এটা তো সত্যি। বাট আচ্ছা আরেকটা পসিবল, ইম্পসিবল কোনো কিছুই না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বলো। আরেকটা পয়েন্ট যেটা বলছিলেন আপু, যে অল স্টেটে মনে হয় যে এফএসপি আর কেপি পরীক্ষার মানে ম্যাক্সিমাম যে মানে টেম্পোরারি লাইসেন্স দিয়ে জব করা যায় না, এটা একটা বলছিলেন না। প্রথম। হুম হুম হ্যাঁ,
তো সেক্ষেত্রে সাধারণত মানে মানে মাঝখান যে 2 ইয়ার্স এই সময়ে মানে ডক্টররা মানে টেম্পোরারি লাইসেন্সারি যে ডক্টর গুলা ওনারা কি ধরনের জব করে সাধারণত? ওনারা একটু রেসিডেন্ট জবই করে, ওনারা রেসিডেন্ট হিসেবে কিন্তু কাজ করে, ওনারা কিন্তু হসপিটালেই কাজ করে। হ্যাঁ, তো হ্যাঁ। কিন্তু ডিফারেন্ট এটাই হচ্ছে, ডিফারেন্স এটাই হচ্ছে যে তার সে একই কাজ করছে কিন্তু, হ্যাঁ, রেসিডেন্ট হিসেবে যেমন তুমি কাজ করছো সে একই কাজ করছে, কিন্তু তার এই টাইম পিরিয়ডটা কাউন্ট হবে না, এটাই হচ্ছে পার্থক্য। একই হিসেবে একই পোস্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি আপু, ঠিক জি আছে, থ্যাংক ইউ। জি জি থ্যাংক ইউ। ওয়েলকাম। অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে। আজকে আপনার কাছ থেকে অনেক অনেক কিছু জানতে পেরেছি এবং আমরা আমাদের যদি জার্মানিতে ক্যারিয়ার করার ইচ্ছা থাকে তাহলে কিভাবে আমরা করতে পারি সে সম্পর্কে অনেক কিছু ক্লিয়ার হয়েছি। দর্শক যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থেকে সেশনটি উপভোগ করার জন্য, এবং আপুকেও অনেক অনেক বেশি ধন্যবাদ। আপু অনেক ব্যস্ত থাকেন তারপরেও আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপু অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ সবাইকে, এবং সবাই খুবই ভালো থাকো, নিজেদের লক্ষ্যের পথে এগিয়ে যাও, এটাই আমি আশা করবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ তোমাকেও মালিহা, এবং তোমাদের টিমকে বিশেষ করে যে এত সুন্দর উদ্যোগ নিয়েছে। জি আপু, অনেক ধন্যবাদ আপনাকে। তো আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। সালাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।